আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মৃদু সাজসজ্জা পোশাকে নিনিতা বসে আছে তার পরিচিত কয়েকটি মুখের সামনে, আর তারা মন্ত্রমুগ্ধে নেয় তাকিয়ে আছে তার দিকে। তাদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিনিতা সামাজিক উদ্বিগ্নতার দরুন আলতো করে এক পা মৃদু দোলাতে থাকে, যা সোফায় বসে বুকে আড়াআড়ি করে হাত বুজে থাকা সীমান্তের স্পষ্ট দৃষ্টিগোচর হয়। নিনিতার মা বলেন, আসলে ওর বাবা ট্রান্সফার হতেই থাকে, তাই দুদিন আগে সীমান্ত যখন বলেছে আমি আর না করতে পারিনি। ওর বাবাকে সব বললে উনিও বললেন আপনাদেরকে যেন আসতে বলি। হ্যাঁ, ওর বাবার অবস্থা তো জানেনি, প্রস্তাবটা দিতেই উনিও বললেন কখন কি হয়ে যায়, উপরওয়ালা কখন ডেকে নেয়, তাহলে যা হবার হয়ে যাক এখনই। মূল কথাতে আসি আপা, আমরা আসলে নিনিতাকে তো আমি আগেই দেখেছি, আর অনেক আগেই সীমান্ত বলেছে ওর সম্পর্ক। আমরা আসলে আজই কাবিনটা করাতে চাইছিলাম। নিনিতা এবং তার মা দুজনেই হকচকিয়ে তাকাই ওনার কথায়। তবে নিনিতার সাহসী হচ্ছিল না যে সীমান্তের দিকে তাকায়, তাই ও আবারও মাথা নিচু করে ফেলে আর কাপা হাতে কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরে, যা বসে থাকা সীমান্তের এতটুকু দৃষ্টিগোচর হয় না। নিনিতার মা ইতস্তত করে বলেন, আজই মানে? এসবের ভাগে উৎসব টেবিলে রাখা শরবতটা চুমুক দিতেই সীমান্ত নির্দ্বিধায় মার্জিত কণ্ঠে বলে, আন্টি, আপনাদের কোনো অসুবিধা না থাকলে আমরা আজই কাবিন করতে চাইছি। ওর আশঙ্কিক কথাতে উৎস সজোরে কেসে ওঠে। কথাটা বলতেই নিনিতার হৃদযন্ত্র যেন স্পন্দন থামিয়ে দিয়েছে। সে অক্ষি কৌটো থেকে বের করার মতো বড় করে এতক্ষণে সীমান্তের দিকে তাকায়, আর দেখে সীমান্ত আগে থেকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। নিনিতার মা কিছুটা স্তম্ভিত হয়ে চাপা হেসে বলেন, সে তো ভালো কথা, তবে আমাদের তো প্রস্তুতির ব্যাপার আছে বাবা। কোনো ব্যাপার না, সন্ধ্যা পর্যন্ত সময় আছে, সবে তো সকাল, এর মধ্যে হয়ে যাবে। আমাদেরও তো ব্যবস্থা করতে হবে। আমি রেজিস্ট্রির সাথে কথা বলছি আন্টি, নিনিতা এখানেই থাকবে, আমার অসুবিধা নেই। ওনারা কিছু বলতে নিলে নিনিতা ওর মাকে মৃদু ইশারা করে উনি চাঞ্চল্যতা বজায় রেখে বলে, আচ্ছা সীমান্ত বাবা, তোমরা নিজেদের মধ্যে একটু কথা বলে আসো, আমি আপার সাথে কথা বলি, কেমন? বলতেই উৎসবের শয়তানি ইশারা করে সীমান্তের দিকে, আর সীমান্তের নির্বিকার প্রতিক্রিয়া জানান দিচ্ছিল যে সে এটাই চাইছিল এতক্ষণ। নিনিতা উঠে গেলে সীমান্ত ওর পিছু পিছু পা বাড়ায়। টেরাসে ঈশান কোণে শীতের মৃদুমন্দ হাওয়া বয়ে যাচ্ছে। কালো প্যান্ট আর সিলভার রঙের শার্টের উপর কালো কোট পরিহিত সীমান্ত সাতের হাঁটা কিছুটা ফোল্ড করে রেখেছে কোটের হাতার উপর। টেরাসের রেলিং অবধি এগিয়ে নিনিতা ঘুরে তাকাতে চমকে ওঠে, কারণ ইতিমধ্যে সে সীমান্তের দু হাতের মাঝে বন্দী। সীমান্ত দু হাত পাশে রেখে ওকে নিজের মাঝে বন্দি করে দাঁড়িয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ভারী গলায় বলে, আনব্লক মি। অবাক হয়ে তাকিয়ে থাকা নিনিতার কথাটি শুনেই হেসে খুন। সে হাসতে হাসতে বলে, সিরিয়াসলি আপনি এজন্য এত কিছু করে এখানে এসেছেন? শাট আপ, আমরা আজই কাবিন করব। আই এম সিরিয়াস। ব্লক কেন করেছো? তুমি একটু পরপরই এরকম করতে থাকো, এসবের মানে কি? আপনি ফোন ধরছিলেন না, তাই ব্লক করেছি। ভেবেছি একটু পরেই খুলবো, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে উঠতেই আপনি হাজির, তাও এভাবে। তুমি জানো না আমি অফিসে ছিলাম, বাবা না থাকে তো আমার থাকতে হয়। এর আগেও তুমি প্রায়ই এমন করেছো, ফোন করলে ধরো না, ব্লক করে রাখো। আমার ভালো লাগে এরকম করতে। কতবার ফোন করেছি, ধরেননি। ফোন না ধরলে আমি সবাইকে ব্লক করি, এরপর মাথা ঠান্ডা হলে আনব্লক করি, কিন্তু কাল ঘুমিয়ে পড়েছিলাম। এজন্যই বলে যেখানে চঞ্চলতা বেশি সেখানে ব্রেন কম কাজ করে। কথাটা বলে সীমান্ত নিনিতার কপালে কোনো মতে আলতো করে টোকা দিতে নিলে তাকে নিনিতা কপাল কুঁচকে চোখ বন্ধ করে, আর মুহূর্তেই তার কপালে আলতো শীতল স্পর্শে সে চোখ খুলতেই দেখে সীমান্ত তার অধর ছুঁয়ে দিয়েছে নিনিতার কপালে। আশঙ্কিক কাণ্ডে নিনিতার ভেতরটা ধড়ধড় আওয়াজ করতে থাকে, আর তার গালজোড়া মুহূর্তেই রক্তিম আভা ছড়িয়ে দেয়। নিনিতা মাথা নিচু করে রাখলে সীমান্ত ওর কপালে পড়তে থাকা চুলগুলো আঙ্গুলে সরিয়ে বলে, নাও আনব্লক মি। সেই এক জায়গাতেই আটকে আছে। আমি আরো ভাবলাম কিছু রোমান্টিক কথা বলবে। দূর, ভাল লাগে না। কি হলো? হ্যাঁ, কিচ্ছু না, সেই একই কথা। তো তুমি কি ভেবেছিলে আমি কি বলবো? কি শুনতে চাও তুমি? লেট মি নো, জেলাস কুইন। দৃঢ় গলায় সীমান্ত এক ভুরু উঁচিয়ে ওর দিকে ঝুঁকে বলে,
ওরা আর কিছু বলার আগেই সেখানে নিচ চলে এলে সীমান্ত সরে পকেটে হাত রেখে দাঁড়ায়, আর নিনিতাও দ্রুত সরে যায়। ও বলে নিচে ডাকছে। ঠিক আছে, তুই যা। ও চলে গেলে সীমান্ত এসে ওর হাত ধরে বলে, তাহলে আজই? আজ না সীমান্ত, আমি না করছি না, ভুল বুঝবেন না, তবে একটু সময় দিন। সন্ধ্যা পর্যন্ত? সীমান্ত, তাহলে কি চাইছো তুমি? তোমার বাবার আগামী 2 মাসের মধ্যেই ট্রান্সফার হবে, ঠিক আছে? 2 দিন, এর বেশি না। ইউ হ্যাভ টু ট্রাস্ট অন মি। আই হ্যাভ হোল্ড ইউর হ্যান্ড অ্যান্ড আই উইল মেক মাই সেলফ অর্থি অফ ইট। বেশ কিছুক্ষণ ধরে রুদ্র রোজামন্ডের সঙ্গে বসার ঘরে সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। তারা বেশ কিছু ভিডিও কনভারসন ও করে কয়েকজন ব্রিটিশদের সাথে। মাসে একবার নিচে আসছে, আবারও উপর চলে যাচ্ছে। ভার্সিটি থেকে আসার পর থেকে রুদ্র কাজ করছে ওর সাথে। বেশ কিছু আলোচনা হয়েই চলেছে ওদের মধ্যে। যেহেতু মাসে কেবল আর্কিটেকচারের 2য় বর্ষে, তাই কিছু বিষয় বুঝতে পারলো সিংহভাগ বিষয়ই তার বোধগম্য হচ্ছে না। মাইশা বারবার আসা যাওয়া করতেই রুদ্র এত গুরুত্বপূর্ণ কাজের মাঝেও ওকে দেখে বেশ কয়েকবার বিভ্রান্ত হচ্ছে। ওর বিচলনে রুদ্র বারবারই আর চোখে ওর দিকে তীক্ষ্ণ স্থির দৃষ্টি দিচ্ছে, যা তার কৃত কাজে বেশ বিভ্রান্তির সৃষ্টি করছে। রুদ্র জল শক্ত করে বিবি করে বলে, The order Siri to distract me, sorry. হোয়াটস দ্য ম্যাটার রৌদ্র? এত ডিস্টার্ব কেন হচ্ছ? এনিথিং রং? Nothing. না মানে তোমাকে কখনো অন্যমনস্ক দেখিনি কাজের সময়। ইউ নো হাউ ইম্পর্টেন্ট দিস ইজ। রোজ তোমার কাজ শেষ? তাহলে আমি উপরে গিয়ে কাজ করব। ইয়েস, ওনাদের সাথে তো পরিচয় হয়েই গেল আর কি। বাকি কথা তুমি বলার পর ডিসকাস করব। অলরাইট দেন। গম্ভীর গলায় বলে রুদ্র ল্যাপটপটা নিয়ে চলে যায়। মাসিকে কাজ করতে দেখে রোজ এগিয়ে এসে বলে, মিসেস ইফতিশাম কাম হিয়ার। বলে ওর হাত টেনে এনে দুজনে সোফায় বসে। রোজ আবারও বলে, হোয়াট আরএন্ড ইউ টক উইথ মি? কই তেমন কিছু না তো, তুমি তো কাজ করছিলে তাই। আর আমি এমনিতেও এমনই, কারোর সাথে মিশতে আমার সময় লাগে, তুমি ভুল বুঝো না। না, আমি তো ভাবলাম তুমি আমায় ভুল বুঝলে কিনা। না এমনটা নয়। তুমি এইখানে কোথায় আছো? আমার গ্রানির বাড়িতে, ওনার লাং ডিজিজ, তাই দেখা করতে চলে এসেছি। আই এম সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তুমি তো আর্কিটেকচারের, রাইট? সেকেন্ড ইয়ার। আমি লাস্ট ইয়ার। আমাদের বিজনেস কোম্পানি হবে একসাথে, সেটা নিয়ে রৌদ্রের সাথে ডিসকাস। জানি। ওহ, রৌদ্র নিজে থেকেই তাহলে তোমাকে অনেক কিছুই বলে। হ্যাঁ আই সি। তোমাদের সাথে আরো একজন আছে, জেসন আলবার্ট। ওর কথাও রৌদ্র বলেছে। হি ইজ মাই বয়ফ্রেন্ড। ও আর আমি একসাথেই পড়েছি, বাট হি পাস 2 years ago. জেসন আর রৌদ্র দে আর কোয়াইট গুড ফ্রেন্ড, তাই আমরা একসাথে এন্টার পার্টনারশিপ স্টার্ট করব ভেবেছিলাম। আর 2 মাস আগে সেটা সাকসেসফুলি করতে পেরেছি। হয়তো তুমি সেটাও জানো। হ্যাঁ বলেছে রৌদ্র। Oh my God, you are so special to him. এসব বলতে বলতে রোজ ওদের কাজের বর্ণনা দিতে থাকে। বেশ খানিকক্ষণ ওদের মধ্যে অনেক কথা হলো। মাইশা ধীরে কথা বলতে থাকলে রোজ কিছুটা উৎফুল্ল দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎই আনমনে বলে ওঠে, You are so pretty. You have such a magical look. এই জন্যই রোদ্দু তোমাকে এত পছন্দ করে। মুগ্ধতা শোনা যায় রোজের কথায়। হঠাৎই রোজের এমন উৎফুল্ল কথাতে মাইশা কথা থামি ওর দিকে তাকিয়ে আলতো হেসে বলে, তুমিও তো অনেক সুন্দর। তোমার চেহারাতে আলাদা একটা মায়া আছে। সাচ এ ম্যাজিক্যাল। আমি জানি তুমি অ্যাম্বিভার্ট, শান্ত স্বভাবের, কুল হেডেড। মেবি দ্যাটস হোয়াই হি ইজ বিং সো অ্যাডিক্টেড টু ইউ। কথাটা আসতে বললেও তা মাইশার কর্ণগোচর হয়। তবে মাইশা সেটা না শোনার মতো সাবলীল থেকেই বলে, রৌদ্র তোমায় এইসব বলেছে? আমাকে নিয়ে তোমাদের কথা হতো? সবসময় না, কারণ আমার সাথেই তো ও কথা বলে না, রেয়ার। তবে তোমার কথা একবারই বলেছিল, তখন থেকেই আমি সুযোগ পেলেই তোমার ব্যাপারে জানতে চাইতাম ইমেইলে। বাট রৌদ্র নেভার শেয়ার হিজ ফিলিংস, তাই তোমার নাম আর পার্সোনালিটি ছাড়া আর কিছুই জানতে পারিনি সেভাবে। তোমার সাথে ওর পরিচয় কি করে? ওহ, আমার মা বাঙালি, একাডেমিক পড়াশোনা শেষে লন্ডন শিফট হন আর এখানে ফেরেনি। সেখানেই বাবার সাথে মিট হয়। আই মিন বাবা ব্রিটিশ, ওনাদের বিয়ে হয়। আমি এলাম তো কাজের জন্য, দুজনেই বাহিরে থাকতেন।
তাই ডে কেয়ার হিসেবে মা আমায় সেই বাঙালি হোমে রেখেছিলেন যেখানে রৌদ্র থাকতো। আমি সারাদিন সেখানে থাকতাম আর সন্ধ্যায় এসে ওনারা নিয়ে যেত। ও আচ্ছা। সেখানে ছেলেগুলো ছিল বেশ রাস্কেল, সারাক্ষণেই ফাইট করত। কখনো তো রৌদ্রকেও খুব বিরক্ত করত। একবার দারুণ ফাইট ব্যাক করেছিল রৌদ্র ওদের। এরপর থেকে কেউ ওর দিকে তাকানোর সাহস করতো না। আর রৌদ্র একা থাকতো বলে আমি ইচ্ছে করেই ওর সাথে মিশতাম, যদিও ও কখনোই কেয়ার করতো না। কিন্তু ওর সাথে সাথে থাকলে কেউ বিরক্ত করার সাহস করতো না। আর কি? Don't take it wrong. Actually, I liked him. He is so cool from his very teenagehood. কথাটি বলে ও থেমে গেলে মার্শা বিষণ্ণ হয়ে তাকিয়ে থাকে। এক নির্লিপ্ত ঈর্ষা স্পষ্ট ভেসে ওঠে তার অক্ষি যুগলে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রোজ দ্রুত বলে, Hey Marisa, don't get me wrong. আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া কখনোই কোনো সম্পর্ক ছিল না, কখনো হয়েও ওঠেনি। বলতে গেলে রৌদ্র এক কথায় সবাইকে এড়িয়ে চলতো। ও তো প্রফেসর রোজারিও ছাড়া কারো সাথে কথাই বলতো না। যতদিনে আমি ওর ব্যাপারে আমার ফিলিংস বুঝতে পেরেছি, ততদিনে হোম থেকে আসার পর আমরা এক একজন এক এক দিকে চলে যাই। আমি নিজে থেকে ওর সাথে যোগাযোগ করলেও ও কখনো দেখা অবধি করতো না। এক্সকিউজ থাকতোই। হি ইজ সুপার ট্যালেন্টেড। প্যান্ডামিকের গ্যাপের পর ও এন্ট্রান্স দিতেই ইউকে ফেমাস ভার্সিটিতে চান্স পায়। তবে লাস্ট ইয়ারে ফাইনাল এক্সাম দিয়েই ও হঠাৎ এখানে চলে আসে। আর প্রায় 1.5 ইয়ার হতে চলল, ও তো আর ফিরেই গেল না। তো তুমি ওকে এখনো পছন্দ করো? আই এম লাইক এ গুড ফ্রেন্ড। ওগুলো সব পাস্ট। জ্যাসনের সাথে আমার বিয়ে হবে আর গ্রানিকে দেখতে এসেছি, তাই ওর সাথে দেখা করলাম। টু বি অনেস্ট, আমার তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল। আই মিন ইউ নো, ইউ আর এ রৌদ্রস গার্ল। হাসি মুখে অবলীলায় রোজ অনেক কিছু বলে ফেলে। তবে তার রুদ্রকে পছন্দ করার ব্যাপারটা আসলেই অতীত না এখনও তার মন জুড়ে আছে, সেটা সে খোলাসা করে না সেভাবে। তবে মারিসা আর কিছু বলে না। এর মধ্যে রুদ্র নিচে নেমে এলে রোজকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলে, তুমি বের হবে? অ্যাকচুয়ালি আই নিড টু গো টু দ্য হসপিটাল। রুদ্র মারিসার দিকে এক লোক তাকাতে দেখে। মারিসা ইতিমধ্যেই এক বিচলিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। তবে রুদ্র ওর কাছে এসে ঠান্ডা গলায় বলে, আমার ফিরতে দেরি হতে পারে সোয়ারি। এতটুকু মারিসা বলতে রুদ্র ওর মাথাতে এলোমেলো হাত বুলিয়ে বেরিয়ে যায়। ওদের পরিস্থানের দিকে উৎকণ্ঠিত আঁখিতে তাকিয়ে থাকে মারিসা। নিজের সবচেয়ে কাছে কিছুকে হারানোর এক অরক্ষিত উৎকণ্ঠা স্পষ্ট ভেসে উঠছে তার অক্ষি যুগলে। তুই থাকবি না আমার সাথে? কথা কি করে দেই নিনা, কোনো কিছুই তো অজানা না। আমার বিয়েতে রৌদ্র তোকে আসতে দেবে না? জানি না, জিজ্ঞেস করতে হবে। বুঝিসই তো আমি আর কোনো ঝামেলা চাই না, কিন্তু আমি তো জিজ্ঞেস করারই সাহস করে উঠতে পারছি না। আর সে এখন মহা ব্যস্ত, আমার কথা শোনার সময়ই বা কোথায় তার। এরকমটা বলছিস কেন? তুই কি রোজামানকে নিয়ে জেলাস? হবারই কথা জেলাস, তবে তুই একটু বেশি ওভারথিঙ্ক করছিস। সারাক্ষণই একসাথে থাকে। ইউনিভার্সিটি থেকে বাড়িতে গেলেই বাকি সময়টা ওর সাথে কাজ করে। আবার ও বাইরে যাওয়ার সময় রোজও একসাথে বের হয়। আমার একদমই ভালো লাগে না। আমার সবসময় মনে হতো ওর হয়তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, অনেক মেয়েরাই হয়তো ওকে পছন্দ করে। তাতে কি, ও তো আর কাউকে পাত্তা দেয় না। জানি, তবু আমার ভালো লাগছে না। রোজ ওকে আগে থেকেই পছন্দ করে, ওয়ান সাইড টিনেজ লাভ। তবে এখন ওর বিয়ে হবে জেসন নামে কারোর সাথে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি তা জানি না, তবে আমার উল্টোপাল্টা ভাবনা আসতেই থাকে মাথায়। এই ওভার থিঙ্কিং আমার শেষ করে দিবে। আচ্ছা শান্ত হ, ও তো বলেছে ওসব পাস, তাহলে এমন কিছুই হবে না। আমি তোর বিয়েতে থাকলে সীমান্ত তোকে কিছু বলবে না? ধুর পাগল, ও কেন কিছু বলবে? তবে রোজের সাথে আমি কথা বলি তোর জন্য, যেন তোকে থাকতে দেয়। না থাক, আমি বলবো পরশু বিয়ে না। বলে কই আরো একদিন সময় বেশি নিয়েছি, আমার ব্যাচেলার লাইফ। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলে নিনিতা। এই কয়েকদিনের হঠাৎই রুদ্র আর মারিসার মাঝে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়ে গিয়েছে।
ভার্সিটিতে একসাথে অনেকটা সময় থাকলেও বাড়িতে এসে রুদ্রকে তার নতুন প্রজেক্টের জন্য রোজামন্ডের সাথে আলোচনা করতে হয়। কখনো কখনো বেশ তাড়া দেখে রুদ্র বেরিয়ে যায় বাড়ি থেকে, আর ফিরে এলে সেই অবধি অপেক্ষা প্রহর গুনতে গুনতে বিচলিত মারিসা ঘুমিয়ে যায়। তবে রুদ্র তার আদর থেকে ঘুমে বিভোর সঠিকে কখনোই বঞ্চিত করে না। তন্দ্রা আচ্ছন্ন মারিসাকে সে তার আদরে ভরিয়ে দিতে কিঞ্চিত সময় বিলম্ব করতো না। বেলা 12টা। অঙ্কন আর রোজামন্ড দুজনেই বসার ঘরে অপেক্ষা করছে রুদ্রের বের হওয়ার জন্য। তাদের বেশ তারা আজ কোথাও যাওয়ার। রুদ্র নিচে এসে সেখানে মারিসাকে দৃষ্টিগোচর করতে না পেরে ওকে ডাকতেই নিচের ঘর থেকে বেরিয়ে আসে মারিসা। রুদ্র ওর কাছে গিয়ে বরাবরের মতোই নির্লিপ্ত কণ্ঠে বলে, অনলি 2 আওয়ার্স, এর মধ্যে ফেরত আসবে নিনিতার কাছ থেকে, আর সাথে ওনাকে নিয়ে যাবে। কেয়ারটেকার আন্টির ঘরের দিকে ইশারা করে বলে মারিসা রুদ্রের দিকে না থেকে মনমরা হয়ে বলে, যা রোদ্রের স্পষ্ট দৃষ্টিগোচর হয়। মারিসা নিচু হয়ে থাকলে রৌদ্র কিছুটা ঝুঁকে বিন্দুমাত্র দিক বেদিক না ভেবে ওর গালে তার অদর ছুঁয়ে দেয়। আশঙ্কিক কর্মে পিছনে থাকা অঙ্কন হতবিহ্বল মুহূর্তে ভুক্তভোগী হয়ে কোন দিকে তাকাবে বুঝতে না পেরে হাত দিয়ে চোখ আড়াল করে, আর রোজ কিছুটা ইতস্তত হয়ে মুহূর্তেই মুখটা বিষণ্ণ করে চোখ সরিয়ে নেয়। ওদের সামনে এ ধরনের অপ্রস্তুত কাণ্ডে মারিসা বেশ চমকে এতক্ষণে রৌদ্রের দিকে চোখ তুলে তাকায়, আর রুদ্র তার অবস্থান একই রেখে ধীর কণ্ঠে বলে, যা বলেছি মনে থাকবে? আবারও একই উত্তরে। রুদ্র এক ফুরু উঁচিয়ে তাকালে মারিসা দ্রুত বলে, হ্যাঁ মনে থাকবে। এবার রুদ্র সোজা হয়ে দাঁড়িয়ে ওর মাথাতে এলোমেলো করে হাত বুলিয়ে বেরিয়ে যায়। ও চলে যেতেই মারিসা আটকে থাকা নিঃশ্বাস বেরিয়ে আসে। বেলা 1:37। কাবিন বিকেলে হওয়াতে মারিসা নিনিতার কাবিনে যাবার জন্য তৈরি হয়। মারিসা তার ফোনটা খুঁজতে থাকে। অ্যাম্বিভার্ট হওয়ার দরুন ফোনটি অ্যাংজাইটি থাকায় মারিসা কখনো তার ফোনের প্রতি সেভাবে ভ্রূক্ষেপ করে না যে সেটা কোথায় আছে, কেবল প্রয়োজন ছাড়া। কিছুক্ষণ পর সেটা খুঁজে পেয়ে চার্জ দিতে দেখতে পাই ফোনের চার্জ বেশ অল্প, আর বাড়ি থেকে বেশ কয়েকবার কল এসেছে। এতে কিঞ্চিত চিন্তিত হয়ে মারিসা পাল্টা ফোন করে। সেটা রিং হতেই ওপাশ থেকে কেউ কিছু বলতে থাকে, যা শোনার জন্য মারিসা মোটো প্রস্তুত ছিল না। প্রচণ্ড উত্তেজিত হয়ে মারিসা বলে, আমি এক্ষুনি বের হচ্ছি। এইটুকু বলে মারিসা তড়িঘড়ি করে একটা ব্যাগ গুছিয়ে ফোনটা নিয়ে দ্রুত বেরিয়ে যায় বাড়ি থেকে। যেহেতু কেয়ারটেকার আন্টি ছিল না, তাই সে কাউকে কোনো কিছু না বলেই বেরিয়ে যেতে বাধ্য হয়। আর তার মুখোপায় জানান দিচ্ছিল এই মুহূর্তে সে কোনো কিছু ভাবার মতো অবস্থাতে নেই। তবুও যেতে যেতে মারিসা বেশ কয়েকবার মিস্টার মাসেলস লিখে সেভ করা নাম্বারে কল করে, তবে ওপাশ থেকে কেউ ফোন ওঠায় না। যেবার মারিসার সংবেদনশীল মনে বেশ বড়সড় উত্তাল ঢেউ তোলে। একে তো তার সাথে রৌদ্রে কিঞ্চিত দ্রুত বেড়ে গিয়েছে এই কয়েকদিনের ব্যবধানে, তারপর বাড়ি থেকে কিছু অপ্রত্যাশিত সমাচার, আর এখন রৌদ্রের নির্লিপ্ত আচরণ, সব মিলিয়ে মারিসা বেশ কোণঠাসা হয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তার স্বল্প চার্জ থাকা ফোনটি বন্ধ হয়ে যায়। রাত 10:45। ঘরোয়া প্রতিবেশে নিনিতা আর সীমান্তের কাবিন সম্পূর্ণ হয়ে গেছে ধর্মীয় এবং সামাজিক সকল রীতিনীতি মেনে, আর পরবর্তীতে নাকি নিয়ম মেনে নিনিতাকে তার নিয়ে যাবে। তবে সাথে মারিসা না থাকে পুরো সময় নিনিতা বেশ একাকিত্ব বোধ করেছে। শুধু গুরুত্বপূর্ণ কয়েকজন আত্মীয় উপস্থিত ছিল সেখানে, আর এখন তারাও চলে গেলে সীমান্তের মা চলে যাওয়ার জন্য উদ্যত হলে নিনিতার মায়ের কথাতে সীমান্ত আর তার বন্ধুরা কিছু সময় বেশি থেকে যায়। ওরা সবাই বসে বেশ হই হুল্লোড় করে কথা বলতে থাকলে হঠাৎই নিনিতার ফোনে রুদ্রের কল আসে। ফোনটা বাজতে সীমান্ত তাকিয়ে বলে, ও কেন ফোন করেছে? দাঁড়ান, কথা না বললে কি করে জানবো? স্পিকারে রাখো। উফ বলে সে কলটা রিসিভ করতেই রুদ্রের তেজি গলা শোনা যায় যে মারিসার খোঁজ করছিল। নিনিতা বলে, মারিসা তো আসেইনি, আমি ভেবেছি তুমি বারণ করেছো। সত্যি বলো নিনিতা? দৃঢ় কণ্ঠে বলে ওঠে রুদ্র। আর সীমান্ত এতে বেশ চটে গেলে নিনিতা বলে, মিথ্যে কেন বলবো রৌদ্র, আশ্চর্য। এতটুকু বলতে রুদ্র কল কেটে দেয়। আর নিনিতাও বেশ উদ্বিগ্ন হয়ে বলে, মারিসা নাকি বাড়িতে নেই, আর রৌদ্রকে বলেও যায়নি, মানে কাউকে বলে যায়নি। আমার খুব টেনশন হচ্ছে সীমান্ত, একবার যাবেন আমার সাথে ওদের বাড়ি? সীমান্ত চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে ওর দিকে। আমি সত্যি বুঝতে পারিনি ও এভাবে কিছু না বলে চলে যাবে। আপনাকে এখানে আনাই হয়েছে শুধু এবং
শুধুমাত্র ওকে চোখে চোখে রাখার জন্য। হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল? চেঁচিয়ে বলে ওঠে রুদ্র। তাদের বসা ঘরের দশা বেগতিক। সুসজ্জিত করে রাখা ঘরটি মূর্তি যেন তাসের ঘরে পরিণত করেছে রুদ্র। সমস্ত জিনিস মেঝেতে চর্ণ ছিটানো, সোফাটা বাঁকা হয়ে তার অবস্থান থেকে সরে আছে। নির্লিপ্ত নির্বিকার রৌদ্রের শুভ্র রাঙ্গা মুখে প্রথমবারের মতো মায়ের জন্য বিরাজ করছে উদ্বিগ্নতা, এক পাহাড়সম ক্রোধ, কোনো কিছুকে হারানোর এক অসম্ভব বিচলন। উন্মাদের মতো এক ক্ষোভ বিস্তৃত হয়ে আছে তার রক্তিম হয়ে থাকা অক্ষি যুগলে। ক্রোধের নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে পুরো ঘরে যেন তাণ্ডব চালিয়েছে সে। ওর এহেন আক্রমণাত্মক রুদ্রমূর্তি রূপে কেয়ারটেকার আন্টি সহ অঙ্কন এবং রোজামণ্ড প্রত্যেকে যেন কম্পিত। এর মধ্যে প্রিন্স এসে হাজির হতেই রুদ্রের আর বাড়ির লঙ্কাকাণ্ড অবস্থা দেখে বলে, শুধু একদিনের জন্য মাকে দেখতে গিয়েছিলাম, ওর ওপর থেকে নজর সরিয়ে এর মধ্যে এত কিছু হয়ে গেল। ইউ শুড হ্যাভ কল মি ডিসুজা, যখন তুই ওকে স্টেশন দেখছিলি। ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে রুদ্র। বাইরের শীতল পবনের তেজ বাড়ন্ত, তবু এই ঠান্ডা আবহাওয়াতে সে যেন এক তৃষ্ণাত পথভ্রষ্টা নেয় দরদর করে ঘামছে। আমি কি করে বুঝবো যে এত কিছু হয়ে গেছে? আমি নামতেই অপোজিট প্ল্যাটফর্মের ট্রেনের কম্পার্টমেন্টের জানালার সিটে এক পলকের জন্য ওকে দেখেছিলাম। ততক্ষণে ওই ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। সবই তো ঠিক চলছিল। কি করে বুঝবো যে তোকে না বলে চলে যাচ্ছে? কিন্তু এরপর তো তোকে ফোন করেছি, কিন্তু তুই ফোনই ধরিসনি। আমিও ওকে খুঁজে না পেয়ে তোমায় ফোন করেছিলাম, তুমি আমার ফোন ধরোনি। এই জন্যই আমি সবসময় ওকে চোখে চোখে রেখেছি, একবার ওকে হারাল হতে দিইনি, নট আ সিঙ্গেল টাইম। আজ একদিনও না, একবেলার জন্য চোখের আড়াল করতেও চলে গেছে। আমি স্টেশনে খোঁজ নিয়েছি, এত এত প্যাসেঞ্জার বের করা মুশকিল। ওর বাড়িতে। ঠান্ডা নির্লিপ্ত স্বভাবে রৌদ্রকে প্রথমবারের মতো এভাবে উৎকণ্ঠিত কণ্ঠে কথা বলতে দেখে ওরা স্তম্ভিত। রৌদ্র হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে নিলে এর মধ্যেই নিনিতা সেখানে হাজির হয় এবং তার সাথে নিরুপায় হয়ে একরকম বাধ্য হয়ে সীমান্ত। নিনিতাকে দেখে রৌদ্র জল শক্ত করে বলে, তুমি সত্যি জানো না মারিসা কোথায়? ওকে নিনিতার সাথে দৃঢ় কণ্ঠে কথা বলতে দেখে সীমান্ত ক্ষিপ্ত কণ্ঠে বলে, ওর সাথে চিৎকার করে কথা বলবি না তুই। প্লিজ তোমরা থামো, অ্যাটলিস্ট এই মুহূর্তে কোনো সিন ক্রিয়েট করো না। এই জন্যই মারিসা তোমাদের সামনে থাকতে চাইতো না। কিছুটা হতাশ হয়ে বলে নিনিতা। বারবার মারিসার বন্ধ রাখা ফোনটিতে ফোন করেই চলেছে, এই ভেবে যদি একবার সেটা খোলা হয়। সীমান্ত বলে, ওর মতো ছেলের সাথে এমনিতেও কেউ থাকতে চাইবে না, আর এই জন্যই আমি মারিসাকে তখন সাবধান করেছিলাম। সীমান্ত প্লিজ চুপ করুন। রৌদ্র, ওর ফোনে রিং হচ্ছে। Keep it in speaker. খানিকটা চমকে থেমে গিয়ে ওর কথার পৃষ্ঠে রুদ্র বলে, রাত 11টা বেজে 22। বেশ কয়েকবার রিং হবার পর কেউ ফোন ওঠায়। হ্যাঁ হ্যালো মারিসা, তুই আমার কাবিনে এলি না কেন? আমি বাড়িতে না। তুই বাড়িতে না? তাহলে কোথায়? আমাদের বাড়িতে বর্ষাপির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই খবর পেয়ে চলে এসেছি। ওহ, তোর ফোন কেন বন্ধ? আর কেমন আছে উনি? একটু ভালো, ফোনে চার্জ ছিল না বাড়ি থেকে বের হওয়ার সময়, একটু পরেই অফ হয়ে গিয়েছিল। আর এখানে এসে হসপিটালে ছিলাম এতক্ষণ, একটু আগে বাড়িতে এসেছি। ও আচ্ছা, রৌদ্র জানে? না, তুই ওকে বলিস না কিছু, আমি সময় করে জানাবো। ও তো নিশ্চয়ই খুঁজছে। ওর সময় নেই আমাকে খোঁজার। হ্যালো মারিসা। নিস্তেজ গলায় কথাগুলো বলে মারিসা ফোন কল কেটে দেয়। বসা ঘর পুরোটা পিনপন নিস্তব্ধ। নিনিতার কথা শেষ হতেই রুদ্র হুড়মুড়িয়ে উঠে চলে যেতে নিলে প্রিন্স আর নিনিতা দুজনেই ওর পেছন ছুটে যাওয়া, তার সাথে সীমান্ত। নিনিতা ছুটে গিয়ে বলে, দাঁড়াও রৌদ্র, কোথায় যাচ্ছ? ওকে নিয়ে আসতে। বি পেশেন্ট রৌদ্র, এত ডেসপারেট হলে কি করে হবে? তুমি মাত্র শুনলেও তোমায় কথা বলতে বারণ করেছে। যদি তুমি যাও এখনো বুঝে যাবে যে আমি বলেছি তোমাকে। কিছুদিন আগে সীমান্তের জন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, এবার তুমি সে একই কাজ করো না। ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো অ্যাটলিস্ট। এখন বেচারি সবে বাড়িতে এসেছে হসপিটাল থেকে, আজকে রাতটা অপেক্ষা করো অন্তত। আমরা তো এখন জানি ও সেফ আছে আর কোথায় আছে। আমি সব ফেলে এখানে এসেছি শুধু ওর কথা ভেবে, কারণ আমাদের সম্পর্ক ঠিক করতে গিয়ে আমার জন্য তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই এতটুকু তো আমি ওর জন্য করতেই পারি। তুমি কি পারো না রৌদ্র এতটুকু কনসিডার করতে?
ওর কথাতে সীমান্ত আর রৌদ্র একে অপরের দিকে তাকিয়ে থাকে। রৌদ্র কথা না বাড়িয়ে ভেতরে চলে গেলে সীমান্ত প্রিন্সকে দেখে বলে, ডিসুজা, তুই ওর সাথে এখানেও? আমি রৌদ্রের সাথে সবসময় ছিলাম সব কিছুতে। তার মানে আমার ব্যাপারে সবকিছু তুই ওকে বলতি? তুই কি মারিশাকে স্টক করতি? আর এই জন্যই রৌদ্র সব ব্যাপারে সবকিছু জানে? সব রৌদ্র করেছে, আমি শুধু ওর কথা মতো কাজ করেছি। রৌদ্র আমার সবচাইতে ভালো বন্ধু, ও আমার জন্য অনেক করেছে। আমি ওর কথাতেই সব করেছি, আর করে যাব ও যা বলবে। আমরাও তো বন্ধু ডিসুজা। সীমান্ত অবাক হয়ে হতাশ মুখে বলে। প্রিন্স মাথা নিচু করে নির্লিপ্ত কণ্ঠে বলে, সরি, হি ইজ মাই বেস্ট ওয়ান। শীতের নিমাংসুর মতোই পুরো বাড়িতে বিরাজ করছে নিস্তব্ধতা। সীমান্ত, নিনিতা, প্রিন্স, অঙ্কন, রোজামন্ড এবং কেয়ারটেকার আন্টি, যিনি আপাতত নিজের ঘরে। এতগুলো মানুষ একসাথে বসা ঘরে থাকা সত্ত্বেও যেন নিস্তব্ধতায় ঘিরে আছে চারিদিক। সীমান্ত সোফার পাশেই দাঁড়িয়ে বারবার বলছে, এবার চলো। মারিশা কোথায় আছে সেটা তো আমরা জানি, এখন বাড়ি চলো। মা বারবার ফোন করছে। আমার তবুও না বেশ টেনশন হচ্ছে। আমার কথা রৌদ্র মানলো ভাবতেই পারছি না। যদি চলে গেলে রৌদ্রকে আনতে চলে যায়। রিল্যাক্স, আমার মনে হয় না রৌদ্র এমনটা করবে। তোমার কথা লজিক ছিল, আর রৌদ্র তার রেশনাল ব্রেনকে সবসময় প্রায়োরিটি দেয়। আচ্ছা, তোরা ছিলি কোথায় যে রৌদ্র ফোন ধরেনি কারো? মিস্টার ইস্তিয়াকের মানে রৌদ্রের বাবার বাড়িতে ওদের বিয়ের গার্জিয়ানের সাইন আনতে, ওনার থেকে আর রৌদ্রের এই বাড়ির সমস্ত বাকি ফর্মালিটি শেষ করতে। বাড়িটা রৌদ্র কেনার পর সিটিজেনশিপের জন্য নিজের নামে করতে পারেনি, তাই সেটা ওনার নামে কেনা হয়েছিল। সেটা নিয়ে ওদের মধ্যে বেশ কয়েকবার জোরালো তর্ক বিতর্ক হয়েছে। উনি তখন বলেছিলেন কয়েক মাস পর রৌদ্রের নামে এটা ট্রান্সফার করবে, কিন্তু 1.5 বছর হতে চললো এসবের কোনো নামই নেই। আর আজকে এসব নিয়েই বেশ ঝামেলা হয়েছে ওনার সাথে, তখনই এসব কিছু হয়েছে। আর রৌদ্র তো জানিসই, রেগে গেলে সব ভুলে যায়, তাই কারোরই ফোন ধরেনি। আমরা সন্ধ্যার অনেক পর বেরিয়ে এলে তখন ব্যানজি কল দেখতে পেয়ে রৌদ্র ওকে কল দেয়, আর ফোনটা সুইচ অফ বলতেই রৌদ্র আরও ক্ষেপে যায়। ও, তো সেখানে রৌদ্র প্রায় যেত? না, একবারই গিয়েছিলাম। উনি আসতো অ্যাপার্টমেন্টে দেখা করতে, তবে গত কিছুদিন ধরেই আমরা সেখানে যাচ্ছি, বিশেষ করে গার্ডিয়ান সাইনটার জন্যেই। ব্যানজির মা বলেছিল রৌদ্রকে নিজের পরিবারের কারোর সাইন রাখতে বিয়ের পেপারে, ওটার জন্যই এত দৌড়দৌড়ি। উনি সত্যিই বাবা নামের কলঙ্ক। এরম কেন বলছিস? মানে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য আমি জানি, তবে উপরে আর কে? এই বাড়িটা উনি রিসোর্ট বানাতে চান, অথচ এটা রৌদ্রের এই দেশে কেনা প্রথম বাড়ি। নিজের ইউকের স্কলারশিপ সেভিংস দিয়ে ও এটা কিনেছিল। উনি সবসময় বলে রৌদ্রকে এখানে পার্মানেন্টলি থেকে যেতে, যেটা রৌদ্রের পছন্দ না। জানিসই ও নিজের মতো চলে, কারোর কথা শোনে না। এবার ওনার কাছে সাইন চাওয়ায় উনি সেটাকে টোপ করে রৌদ্রকে শর্ত দিচ্ছিলেন, বলে কিনা বাবার সাইন উনি দেবেন যদি রৌদ্র এই বাড়ির মায়া ছেড়ে দেয়। অবশ্য উনি টাকাও অফার করেছেন, অথবা উনি সাইন দেবেন তার বদলে রৌদ্রকে এখানে পার্মানেন্ট থেকে ওনার ব্যবসা দেখতে হবে। যেহেতু উনি বুঝতে পেরেছেন রৌদ্র যথেষ্ট ইন্টেলিজেন্ট আর স্মার্ট, তাই আসলে রৌদ্রকে এখন দরকার। তাহলে ও কোন ব্যাপারে রাজি হয়েছে? প্রথমটা। দীর্ঘশ্বাস ছেড়ে অঙ্কন বলে। আর বসার ঘরে থাকা সীমান্ত, নিনিতা ওদের কথা শুনতে থাকে অবাক হয়ে। বাট এটা তো রৌদ্রের পছন্দের। দিস হোম ইজ লাইক এ প্যাশন টু হিম। মারিশার চেয়ে বেশি প্যাশন ওর কাছে আর কিছুই না। মারিশা ইজ লাইক এ ড্র্যাগ টু হিম। এভাবে কেন বলছেন? রৌদ্র মারিশার পেছনে ড্রাগ ডিলারের মতো টাকা খরচ করতে সেকেন্ড ভাববে না। তার জলজান্ত প্রমাণ আমি নিজেই। তুমি জানো নিশ্চয়ই, মারিশা আসলে পরবর্তীতে কোথাও থাকার জায়গা না পেয়ে নিজের কেরিয়ারের জন্য এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছিল। আর এই বাড়িতে থাকার জন্য ওকে আর রৌদ্রকে একটা লোক দেখানো বিয়ে করতে হয়েছিল। আর ওকে এই বাড়িতে থাকতে ইনডিরেক্টলি বাধ্য করেছিল রৌদ্র নিজেই। রৌদ্র আমাকে শুধু বলতো কী করতে হবে আর কিভাবে করব, সেটা ছিল আমার ব্যাপার। প্রচণ্ড অসুস্থ হয়ে মারিশা এই বাড়িতে ফিরে আসলে আমি সেখানকার হোস্টেল সুপারকে টাকা দিয়েছিলাম যেন দ্বিতীয়বার মারিশা এলে ওকে সেখানে থাকতে দেওয়া না হয়। আর ওনারা সেখানে কিছু মেয়েদেরকে দিয়ে কিছু বাজে কাজ করাতেন, যা প্রয়োজনের খাতিরে আমি খোঁজ নিয়ে জেনে সেটা নিয়ে ওনাকে ট্রিট করেছিলাম যাতে উনি আমার কথা মেনে নেন। আর এদিকে রৌদ্র মারিশা ফিরে আসার বেশ খুশি হওয়া সত্ত্বেও
নিজের নির্লিপ্ততা বজায় রেখে ওকে 1 সপ্তাহ সময় দিয়ে বলেছিল এর মধ্যে নিজের জন্য কোনো থাকার জায়গা খুঁজে নিতে। আর রুদ্র আমাকে বলেছিল কোনোভাবেই যেন মারিসা এই বাড়ি ছাড়া কোথাও থাকার জায়গা খুঁজে না পায়। আর আমিও লেগে পড়েছিলাম। আর স্ট্রোক হার এভরিহোয়ার একের পর এক বাংচি দেওয়া সত্ত্বেও বেশ কয়েকটি থাকার জায়গা মারিসা পেয়েও গিয়েছিল। কিন্তু ও যাবার পরেই আমি ওনাদেরকে অ্যাডভান্স দ্বিগুণ টাকা দিতাম রুদ্রের কথায়। আর পরদিন মারিসা গেলেই ওনারা না বলে দিতেন। ক্লান্ত সরল মারিসা নিরুপায় হয়ে ভরসা হিসেবে রুদ্রের কাছেই ফিরে আসে নিজে থেকেই, যেমনটা রুদ্র সব সময় চায়। রুদ্র শুধু চেয়েছিল তার শটটি তার চোখের সামনে থাকুক। তবে ডেস্টিনি কিছু অন্যায় চেয়েছিল। মানুষজন ওদের নিয়ে কানাঘুষা শুরু করাতে যিনি এই বাড়ির কেয়ারটেকার ছিলেন উনি নিজে থেকেই বিয়ের প্রস্তাব দেন। আর অদ্ভুতভাবে কোনো এক কারণে মারিসা ভয় পেলেও সেটা মেনে নেয়, যা রুদ্রের কাছে ছিল মেঘ না চাইতেই জল। মারিসা লোক দেখানো বিয়েতে রাজি হয়, ফর্মাল রেজিস্ট্রি, যেটা সবাই করে। তবে যেহেতু রুদ্র ফরেনার আর বাঙালি ধর্মীয় রীতি সেভাবে জানে না, তাই সে তার শর্টটিকে পার্মানেন্টলি নিজের স্ত্রী করার জন্য একদিন সময় চেয়ে নেয় এই লোক দেখানো বিয়ের জন্য। আর অঙ্কন বাবাকে কোর্ট ম্যারেজের পেপার তৈরি করতে বলে রুদ্র। পরদিন কাজী দেখে সামাজিক আর ধর্মীয় দুইভাবে বিয়ে হওয়ার সাথে সাথে মারিসা নিজের অজান্তেই কোর্ট ম্যারেজ পেপারে সাইন করে রুদ্রকে লিগেলি নিজের স্বামীর জায়গায় দিয়ে দেয়। স্বাভাবিকভাবেই কোনো সাধারণ মেয়ে ফর্মাল রেজিস্ট্রি আর কোর্ট রেজিস্ট্রির ব্যাপার প্রথম দেখায় চিনবে না, এটাই কাম্য। ব্যাস, তারা তখন থেকেই স্বামী স্ত্রী, তাও লফুল্লি। তবে আস্তে আস্তে মারিসা নিজে থেকেই রুদ্রের প্রতি ফল ইন করতে থাকে। কিন্তু এটাকে তো ঠকানো বলে। যদি তাই হয় তাহলে মারিসা নিজেও তার স্বার্থে বিয়েতে রাজি হয়েছিল। আর কোর্ট ম্যারেজ সম্পর্কে জানার পরও মারিসা রুদ্রের প্রতি নিজের ফিলিংস আটকাতে পারেনি। তাহলে ওরা যদি সব মেনে নিতে পারে, হু আর উই? সাচ টক্সিক লাভ। রুদ্র যদি ওর খুঁজে ঠিক করা থাকার জায়গাগুলোর 12টা না বাজাতো তাহলে তো মারিসা এতটা নিরুপায় হতো না। আপনি চুপ করুন তো। মারিসা অনেক আগেই রৌদ্রকে পছন্দ করত, কিছুটা ওয়ান সাইড লাভ। হয়তো সেই ভালো লাগা থেকে আর নিজের কেরিয়ারের সব দিক ভেবেই বিয়েতে সায় দিয়েছিল। রৌদ্রকে আনমনেই মারিসা ভরসা করেছিল। হয়তো রৌদ্র না হয়ে অন্য কেউ হলে মারিসা রাজিও হতো না, পরিস্থিতি হয়তো অন্য হতো। স্বাভাবিক, তখন তো আর কেউ ওর থাকার জায়গা এভাবে আউট করতো না, আর নিজের সাথে এক বাড়িতে থাকতে বাধ্যও করতো না। তাহলে বেচারি ওর পাতা ফাঁদে পা দিত না, আর না তো ওই বাড়িতে ফিরে আসতো। তাও আবার মেয়েটাকে নিজে থেকে বাধ্য করেছিল ওর কাছে আসতে। সাচ টক্সিক ম্যান। এজন্যই আমি ওকে সাবধান করেছিলাম একজন মানুষ কি করে এতটা টক্সিক হয়। ওয়াও, হোয়াট আ স্টার্টলিং লাভ স্টোরি। এদিকে রাত পেয়ে যাওয়াতে সীমান্তের প্রচণ্ড জোড়াজড়িতে নিন্তা ফিরে যেতে বাধ্য হয়। তবে যাওয়ার আগে রোজ বলে, আই থিঙ্ক তোমারও কাল রুদ্রের সাথে যাওয়া উচিত। হি ইজ সো ডেসপারেট। আর মারিসার মনের অবস্থা ঠিক না, তুমি সেখানে থাকলে ভালো হতো। কিন্তু আমার মনে হয় রৌদ্র রাজি হবে না। রৌদ্র পরে, আগে আমি রাজি হব না। ও হ্যাঁ, আমার স্বামী সীমান্তও রাজি হবে না, কিন্তু আমি যেতে চাই সীমান্ত। অসম্ভব, রৌদ্রের সাথে আমি? ঠিক আছে, রৌদ্রর গাড়িতে আর আমরা আমাদের। প্লিজ, আপনার কি উচিত না যা করেছেন আর যা হচ্ছে সবকিছুর জন্য মারিসাকে সরি বলা? ওর কথায় সীমান্ত কিছুটা অনুতপ্ত হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। মূল ঘরের পাশের ঘরটিতে 2 হাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে রুদ্র। আপন মনে জানালার বাইরে তাকিয়ে দেখছে ছোট্ট ছুনোকে। পাশে টেবিলে পড়ে আছে তার নিজের হাতে নকশাকৃত আকারে তৈরি কাঠের একটি ছোট্ট বাড়ির নকশা, যেখানে কাঠে বাড়ির নামফলক হিসেবে খোদাইকৃত করে লেখা আছে একটি বিচিত্র নাম, ইপ্রিসা। রুদ্র এক নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আজকের নিশীথ পার করে ভোরের অপেক্ষা করা হয়তো তার সমগ্র জীবনের সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা হতে চলেছে। এমন সময় লাফিয়ে লাফিয়ে মার্শম্যালো রৌদ্রের দেওয়া বিধি নিষেধের তোয়াক্কা না করে সোজা তার পায়ের কাছে গিয়ে দাঁড়ায়। আজ তার মালিক নেই, তাই তাকে কেউ খাইয়ে ঘরে রেখে আসেনি। রুদ্র ওকে দেখে নির্বিকার চিত্রে বলে, হোয়াট মার্শম্যালো, ইওর ওনার ইজন্ট অ্যাট হোম। আমাকে বিরক্ত করবে না, গো অ্যাওয়ে। বলে রুদ্র সরে এসে কিছু একটা নিয়ে এসে বড় দ্বিমুখী সোফায় বসে পড়ে। আর মার্শম্যালো ওর আশেপাশে লাফাতে থাকে খাবার খাওয়ার জন্য। রুদ্র ওকে দেখে প্রতিক্রিয়াহীন মুখে বলে, একবেলা শর্টিকে দেখতে না পেয়ে চলে এসেছে মার্শম্যালো। ওকে খোঁজ পাওয়া কি? দ্যাট ইজি। ডু ইউ নো হাউ আই ফাইন্ড হার? লেটস টক অ্যাবাউট হার।
এদেশে আসার পর 1 মাসের মাথায় মিস্টার ইশতিয়াকের প্রতি ঘৃণা যেন আরও বেড়ে গিয়েছিল। তবে এই বাড়িটা বেশ পছন্দ হতে কিনেও ফেলেছিলাম, তাই এজন্য পেপার ফর্মালিটি কমপ্লিট করতে বাধ্য হই আরও কয়েক মাস এখানে থেকে যেতে। বাট ইউকে আর এই দেশ সারাদিন একটা অ্যাপার্টমেন্ট। I feel so much suffocating since I born there, and as an introvert, habitually এখানে থাকতে অসহ্য লাগছিল সব মিলিয়ে। জন্মের পর থেকে পৃথিবীতে মানুষদের বোকা রূপ দেখে I have grown up. আমার নিজের মা কোনোদিনও আমার খবর অবধি দেয়নি। Like how? তারা আমায় শিখিয়েছে peoples can do anything only for their betterment. আমার সব থেকেও কিচ্ছু ছিল না। আমি সব সময় তাদের কাছে অপ্রয়োজনীয় ছিলাম। সবচেয়ে কাছের মানুষেরা আমার চাইল্ডহুড গোছাতে না পারলেও বেশ যত্ন করে অন্ধকারে ডুবিয়ে দিতে ব্যর্থ হয়নি তারা। টক্সিক ফ্যামিলি, চাইল্ডহুড বুলিং, নিজেকে টিকিয়ে রেখে গড়ে তোলার অদম্য এক ইচ্ছা আর ঘৃণা, সব মিলিয়ে আমি জানি আমি নিজেও দিনে দিনে একটা ফিলিংসলেস টক্সিক ইন্ট্রোভার্ট পার্সনে পরিণত হয়েছি। ফ্রম দেন আই হেট পিপল, আই হেট এভরিবডি। তবে কিছু মানুষ বুঝিয়েছিল সবাই একরকম নয়, সবাই একরকম হয় না। তার মধ্যে রয়েছে প্রফেসর রোজারিও, গ্র্যানি, অঙ্কন, প্রিন্স আর তুমি। সরি মাই লিটল হার্ট, মি বাট মাই ব্লু ওশান অ্যান্ড এন্ট্রান্ড ইউ। প্রিন্সেসের সাথে পরিচয় হয়েছিল একটা অ্যান্টিক শপে। আর্কিটেকচারের স্টুডেন্ট হওয়াতে তার আর আমার চয়েস কাইন্ড অফ সিমিলার ছিল। ও নিজের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য কিছু পুরনো জিনিস সেল করতে গিয়েছিল, অ্যান্ড আই হেল্পড হিম। এরপর থেকে প্রায় দেখা হতো। অঙ্কন ছিল আমার সো কল্ড বাবার পার্সোনাল লয়ারের ছেলে। জেসন আর অঙ্কনের পর বেটার সিনক্রোনাইজেশন হয়েছিল প্রিন্সের সাথে। ও আমার রেজাল্টের ব্যাপার শুনে আরও বেশি এক্সপিরিয়েন্সের জন্য আমাকে বাকি কয়েক মাস ওদের ভার্সিটি ভর্তি হতে আর আমার বোরিং সময় কাটানোর জন্য বলে, অ্যান্ড আই টুক হিজ অ্যাডভান্টেজ। কেটে যায় আরও 1.5 মাস। উইল ট্রান্সফারের কোনো নামই নিচ্ছিলেন না উনি। আই বিকাম ফেড আপ অন হিজ কনস্পিরেসি। ইচ্ছে করছিল ওনাকে এখানেই মেরে দেই, কিন্তু উনি আরও কিছু সময় চাইলে আমি ফিরে যাবার সিদ্ধান্ত নেই। আরও 1.5 মাস পর সেদিন ছিল আমার ফেরার দিন। সকালে আমি ভার্সিটি গিয়েছিলাম ডিনের সাথে কথা বলতে, আর একই দিন রাতে আমার ফ্লাইট ছিল। সেদিন ছিল কাইন্ড অফ সামথিং ডিফারেন্ট ইন মাই হোল ইম্পেশেন্ট লাইফ অফ কনস্ট্যান্ট রানিং দ্যাট সাডেনলি স্টপ ফর সামওয়ান। সো কল্ড বাবার থেকে ফোন পেয়ে আমি ভার্সিটি থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার দ্রুত পায়ের বিপরীতে ধীর পায়ে হেঁটে যাওয়া হাইটে বেশ ছোট একটি মেয়েকে ক্রস করে 2 পায়ে এগিয়ে যেতে আমি রুদ্র প্রথমবারের মতো 2 কদম সামনে পেছনে থেমে যাই। এই অবধি চলার পথে আমি কখনো কাউকে তোয়াক্কা করিনি। প্রথমবারের মতো তাকে দেখার জন্য আমি পেছনে ঘুরে তাকাই। সে বেশ শান্ত আর ধীরভাবে হেঁটে চলে যায়, একবারের জন্যই পেছনে ঘুরে না দেখে। 3 মাসের ভার্সিটিতে এত শান্ত আর ধীর মেয়ে আমার চোখে বেয়ার মিনিমামও পড়েনি। সবাই বেশ এক্সট্রোভার্ট আর এক্সাইটেড। সাম গার্লস ইভেন ভেরি চিপ, জাস্ট লাইক সাম ব্রিটিশ গার্ল, যাকে বাংলায় বলে গায়ে পড়া। আমি ফেরত আসি অ্যাপার্টমেন্টে। ফ্লাইটের আগে পর্যন্ত আমি তার কথা মাথা থেকে সরাতে পারিনি। ডোন্ট নো ওয়াই, এমনটা আমার সাথে কখনোই হয়নি। প্রথমবারের মতো। নট মাই ইমোশনাল ফুল ব্রেইন। আমার র্যাশনাল ব্রেইন আমায় বলে অনেক হয়েছে নিজেকে তৈরি করার প্রতিযোগিতা, আই শুড স্টপ ফর নাও। আমার তাকে একবার হলেও দেখা উচিত, আর তারও দেখা উচিত আমাকে সামনাসামনি। আই ক্যান্সেল মাই ফ্লাইট শুধুমাত্র সেই শো দেখে দেখার জন্য। অ্যাজ আই অলওয়েজ লিসেন মাই র্যাশনাল ব্রেইন। পরদিন ভার্সিটিতে তাকে বেশ কিছু সময় খোঁজার পর আমি লাইব্রেরিতে যাই। ইউ নো হোয়াট মার্শম্যালো, যদি তুমি টক্সিক ওয়ার্ল্ডের মন থেকে কিছু চাও, পুরো পৃথিবী তোমাকে সেটা পাইয়ে দেবার জন্য উঠে পড়ে লাগে। আর ঠিক সেটাই হয়েছিল। আই ফাইন্ড দ্যাট শর্টি। সে বেশ জোর গলায় কিছু সিনিয়র ছেলের সাথে আর্গুমেন্ট করছিল, যেটা দেখে আমি আনমনে বলেছিলাম, দ্যাটস মাই গার্ল। সবাই চলে যেতে দিঘির পাশটা ফাঁকা হয়, শুধু শর্টি আর আমি। এবার তো তোমায় আমাকে দেখতেই হবে। আমি বেরোতেই এবার সে আমার পেছন পেছন দেখে আর আমার পিছু আসতে থাকে। হয়েছে ডেস্টিনি। সে আমার সাথে একই ডিপ্টার, একই ক্লাসরুমে এন্টার করে, আর একই সাথে আমার ব্রেইন আমার ইউনিভার্স। পুরো ক্লাস সে আমায় দেখে যায় আর ভাবে যে আমি তাকে দেখছি না। সিলি গার্ল। এবার শুরু হয় তাকে নিজের করে নেবার পালা। ওকে দেখতে আমার ভেতরের ছুটে চলা অধৈর্য অন্ধকার মানসিকতায় এক নীল সমুদ্রের ধাক্কা লাগে। শুধু একটা কথায় তখন আমার মেন্টর, আই নিড হার, আই নিড দ্যাট শর্ট গার্ল উইথ শর্ট টেম্পার। গ্রুপ ওয়ার্কে সে আমার পার্টনার হয়। ওই যে ডেস্টিনি। প্রথমবারের মতো আমি তার চোখে তাকাই আর সে আমার। সে দ্রুত চোখ সরিয়ে নেয় আর আমি তার সেই সরিয়ে নেয়া নার্ভাস চোখ, চেপে ধরা ঠোঁট আর গেল শুষ্ক ঠোক
জোরে জোরে হওয়া হার্টবিটের শব্দ, ইতস্তত হয়ে বলা কথা, সোশ্যাল অ্যাংজাইটির জন্য ঘুরতে থাকা নখ, তার পার্সোনালিটি আর সে সব আমার মাথা থেকে গেঁথে যায়। আমি আগে থেকেই প্রায়ই রাত জাগতাম, সাফোকেটিং লাগতো, বাট শর্টিকে দেখার পর ওর সাথে কাটানো একই মুহূর্ত আমি বারবার সিনক্রেনাইজ করতাম। আমার ভালো লাগতো। শি বিকামস ড্রাগস টু মি। আমি প্রিন্সকে ওর কথা বলতেই সব রকমের হেল্প করতে রাজি ছিল। খুঁজে বের করতে দেখি আমার কুইন অলরেডি আমার কিংডমে। আমি অ্যাপার্টমেন্ট ছেড়ে দেই, কিন্তু তার আগেই কেয়ারটেকার ওকে বাড়ি ছাড়তে বলে। আমি বিকাম ভেরি ডেসপারেট। কিন্তু না, শর্টি তো শান্ত, সফট, সে আমার ফোর্স করা একদম নিতে পারে না। তাই আমাকে এমন কিছু করতে হবে যেন সে নিজে থেকে আমার কাছে আসে। আর এখানে আমি সেই কাজ করি দ্যাট আই হেট মোস্ট, সেটা হচ্ছে ধৈর্য। আমি অলওয়েজ সো ডেসপারেট, যা লাগবে তার জন্য সব করবো, কিন্তু সেটা তাড়াতাড়ি। কিন্তু শর্টের জন্য আমাকে সেটাই করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে। আমি ভাবতে থাকি কি করা যায় ওকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে। এদিকে প্রিন্স অলওয়েজ কিপস আই অন হার। আমার চিন্তা কমিয়ে সে আমার কাছে ফিরে আসে এই বাড়িতে কয়েকদিন থাকার জন্য। এবার আমি ঠিক করে নিয়েছি তোমাকে আমি ছাড়ছি না। আমি নাটকীয়ভাবে ওকে 1 সপ্তাহ সময় দিই, আরও মরিয়া হয়ে থাকার জায়গা খুঁজতে থাকে। প্রিন্সকে বলি কোনো কিছুর বিনিময়ে ও যেন থাকার জায়গা কোথাও না পায়। যা লাগে আমি করবো, শুধু ওর আমার কাছে ফিরে আসা চাই। ব্যাস, শর্টি ফিরে আসে এবারও নিজ থেকেই। আর ডেস্টিনির জন্য আমাদের এক বাড়িতে থাকা নিয়ে তুমুল কথা হতে থাকে। এবার শর্টি কী করতো, কোথায় যেত? রুম খোঁজার জন্য একদিন হলেও তাকে এই বাড়িতে থাকতে হতো। কিন্তু এই বাড়িতে আর একদিনের জন্য এভাবে থাকা সম্ভব না। আর তার নিজস্ব ফ্যামিলি ম্যাটার ছিল, আগুনে ঘি ঢালার মতো। আমার নিরুপায় শর্টে কেয়ারটেকারের দেয়া বিয়ের প্রস্তাবে রাজি হয়, এবারও নিজে থেকেই। আর আমি কোনো কিছু না ভেবে কোর্ট ম্যারেজ করি। শর্টে বিকামস মাইন। হঠাৎই বিয়েতে রাজি হবার ব্যাপারটা আমার ভালো লাগেনি, কারণ সেটা আমার শর্টের পার্সোনালিটির সাথে মেলে না। তাই প্রিন্স তার বাড়ির ব্যাপারে একটু স্টকিং করতেই বেরিয়ে এলো বর্ষার ব্যাপার, যার জন্য শর্টি তার বাড়িতে ফেরত যেতে আর বাড়ির পছন্দে বিয়ে করতে ভয় পায়, যেটা আমি নিজে নিজে অ্যানালাইসিস করি। আর আমি জেন্টাল হয়ে থাকতে শুরু করি একটু বেশি। ব্যাস, আমি তার কমফোর্ট জোন হতে শুরু করি। সারাক্ষণ আমার চোখের সামনে থাকতো। আই লাভ টু সি হার। সে আমার মতোই কারোর সাথে কথা বলতো না প্রয়োজনে। যে ব্যাপারটা আমার শান্তি দিয়েছিল, আমার সাথে কথা বলতো নিজে থেকে, আমার ব্যাপারে ইন্টারেস্ট দেখাতো, আবার দূরে দূরেও থাকতো। দ্যাট দ্য থিং আই লাইক মোস্ট। সে আমার দেখা বাকি মেয়েদের মতো চিপ ছিল না। কিন্তু সীমান্ত, দ্যাট জার্ক, ওর সাথে ইচ্ছে করে এসে কথা বলতো। জেলাসি তুমুল পর্যায়ে চলে যেত ওকে শর্টের সাথে। কষ্ট পেলে আমার শান্তি নষ্ট। বাড়িতে এলে ইচ্ছে করতো সমস্ত পেশেন্স সব কিছু ভুলে ওকে নিজের করে নেই, যেন ও বাকি সব কিছুর কথা ভুলে যায় আর বুঝতে পারেও আমার, শুধু আমার। কিন্তু আমাকে দেখলে ওর বিচলিত স্থির দৃষ্টি আমায় বলতো, ওয়েট, সে নিজে থেকে আসবে। আর তুমি নিজে থেকে এসেছিলে। নিজের ইম্পেশেন্সি ঝাড়তে অ্যাগ্রেসিভ ড্রাইভ করতাম আমি, আর তখনই আমাকে ফ্লাইওভারে সাম্য দ্য আনাদার জার্ক আমাকে রেসিংয়ের চ্যালেঞ্জ করে। ড্রাফটিং আর রেসিং কোনোটাইতেই ও জিততে পারেনি। ও আমার সাথে বেশ কয়েকবার ঝামেলাও করে। আমার অ্যানাদার ডিয়ারেস্ট থিং, মাই কার, ও সেটাতে বার কয়েক স্ক্র্যাচ করে। ব্যাপারটা ছোট হলেও আমাকে আমার চাইল্ডহুড বুলিং মনে করিয়ে দেয় সেই ডার্ক সাইড, যা আমাকে ট্রমা দিয়েছিল। ওকে দেখে তখন সেই ছেলেগুলোর মুখ ভেসে উঠেছিল। ওকে উদম মেরেছিলাম সেদিন, আর আধমরা করে ছটফট করার জন্য ছেড়ে দেই। আর সেখান থেকেই এই অবধি। ইজ দিস কল্ড বাটারফ্লাই ইফেক্ট? যেদিনকার রাইড নিতাম আর ওদের সাথে ঝামেলা হতো, সেদিন সে অ্যাগ্রেসিভ রূপে বাড়ি ফিরতাম না, কারণ শর্টি জানে আমি জেন্টাল। তোমার চোখ আমায় বলেছিল অনেক আগে থেকেই, ইউ ফল ইন ফর মি। কিন্তু তুমি আমার দেখা বাকি মেয়েদের মতো কখনোই গায়ে পড়তে না, কেবল প্রয়োজন আমার কাছে আসতে। আর তোমার আমার পিছু পিছু ঘোরা আমার বেশ ভালো লাগতো। নিজেকে তোমার প্রায়োরিটি মনে হতো, যা কখনো কেউ আমায় ফিল করায়নি, তুমি করিয়েছিলে। আর আমি তোমাকে বারবার মনে করাতাম তুমি কিভাবে নিজের প্রয়োজনে আমার কাছে আসো, লাইক অ্যান ইমোশনাল ব্ল্যাকমেইল। তুমিও আমার প্রতি কৃতজ্ঞতায় সারাক্ষণ নত হয়ে থাকতে। তুমি ভাবতে নিঃস্বার্থ বিয়ে করেছি আমি তোমায়, আর নিজ থেকেই তোমার ফিলিংস আমাকে জানালে। দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। কিন্তু সময়ের ব্যবধানে তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙেছিলে, আর আমার দ্য পার্ট আই ক্যান্ট হাইড ফ্রম ইউ এনিমোর। তুমি আমার হয়ে গেলে। আমি তোমাকে সব সময় আমার অভাব বোঝাতে চেয়েছি, আর আমি তাতে সফল হয়েছি। সেদিন চাবি না পেয়ে তুমি আমায় ফোন করেছিলে। আমি জানতাম অন্ধকারে তুমি ভয় পাবে, তবুও দেরি করে এসেছিলাম।
যেন তুমি আমার গুরুত্ব বোঝো। তোমাকে কখনোই কোনো কিছুতে বাধা দেয়নি যাতে তোমার এমনটা মনে না হয় যে তুমি বন্দি, কিন্তু তুমি আমার চোখের বন্দির আড়ালও হতে পারোনি। যারা তোমায় বিরক্ত করেছে আমি সবাইকে দেখে নিয়েছি। ওই মহিলাদেরকে বাড়ি ছাড়তে আমি বাধ্য করেছি। চাইলে এর চেয়ে খারাপ করতে পারতাম। ওই ছেলেগুলোকে আমি মেরেছি, সেদিন মেরেই ফেলতে পারতাম, কিন্তু আধমরা করে ছেড়ে দিয়েছি। আমি মানুষকে ছটফট করতে দেখতে পছন্দ করি, যাতে ওরা বোঝে যে ওরা কিসের জন্য শাস্তি পাচ্ছে, কে ওদের শাস্তি দিচ্ছে। ওরা বেঁচে থাকবে, ছটফট করবে, আর সারা জীবন আমার নাম মনে রাখবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। মরে গেল তো গেম ওভার। আমি তোমার সাথে জেন্টেল হয়ে থেকেছি, পছন্দের পেট দিয়েছি, কেয়ার করেছি, নিজের ইচ্ছেতে চলতে দিয়েছি, অ্যান্ড বুম, আমি বিকাম ইয়োর ট্রাস্টেড পারসন। সীমান্ত রাস্টিক আমার স্ট্রং অপোনেন্ট থাকা সত্ত্বেও স্মুথলি সাইড হয়ে যায়। যদিও পরে তো বোঝাই গেছে ওই রাস্টিকটার মোটিভই ছিল অন্য। হোয়াট এভার, বাট ইউ বিকাম ফুললি মাইন অ্যান্ড আই বিকাম ইউর মোস্ট অনলি প্রায়োরিটি। আর এটাই আমি চেয়েছি, যেটা আমি আমার কাছে কারো থেকে কখনো পাইনি, এরপর কারো কাছে কখনো চাইও নি, কিন্তু তুমি সব এলোমেলো করে দিলে। প্রথমে ভেবেছিলাম তোমায় বন্দি করে রাখবো, তারপর ভাবলাম নাও, আমি এমন কিছু করবো যাতে বাকিদের মতো তোমার আমাকে অপ্রয়োজনীয় মনে না হয়। তুমি আমায় ছেড়ে যেতেও পারবে না, আবার আমায় ছেড়ে থাকতেও পারবে না, অ্যান্ড ইউ বিকাম মাইন, অনলি মাইন। জানি না, কিন্তু তোমাকে দেখলে আমার চিন্তার ছেদ ঘটে। আমি আর কিছু ভাবতেই পারি না। আমার সারা জীবনে ছুটে চলা রেস্টিভ র্যাশনাল মাইন্ড তোমাকে দেখলেই থেমে যেত। একটা আলাদা ভালো লাগা, প্রশান্তি কাজ করতো আমার ভেতরে, আনমনেই। আর আমি আরও বেশি করে তোমাকে চাইতে শুরু করি, অনেক বেশি। ইট ওয়াজ লাইক আই নিড ইউ। তুমি আষ্টে পৃষ্ঠে আমার সাথে ধীরে ধীরে জড়িয়ে গেছো নিজের অজান্তেই। আমি তোমাকে কিছুটা ইগনোর করতাম, আর তুমি দূরে যেতেই তোমাকে চাইতাম। কখনো কখনো তোমার মনে হয়েছে আমার যাবার থেকে দূরে সরে যাওয়া উচিত, কারণ আই অলওয়েজ টেক ইউ অ্যাজ টেকেন ফর গ্রান্টেড। আমি ধরে নিয়েছিলাম তুমি আছো আমার সাথে, আর এখান থেকে কোথাও যেতে পারবে না। যখনই তুমি দূরে দূরে যেতে, তখনই এমন কিছু হয়েছে যে তুমি আবারও নিজে থেকে আমার কাছে ফিরে আসতে বাধ্য হয়েছ। আসলে আমি তোমাকে বাধ্য করেছি, আর তোমার মনে হতো তুমি দোষী। মাই প্যাথেটিক লিটল হার্ট। তোমার এই সেন্সিটিভ মাইন্ডের সাথে খেলার ব্যাপারটা মোস্ট থ্রিলিং। ইজ ইট দ্যাট হোয়াট উই কল টক্সিক লাভ? অলমোস্ট 1.5 year। ক্যান ইউ ইমাজিন শরি? তুমি আমার কাছে ড্রাগসের চেয়েও বেশি নেশাময়। আমার সমস্ত কিছু ফেলে, সব কাজ রেখে, সব কিছু ভুলে আমি এখানে তোমার জন্য পড়ে আছি, শুধু তোমার জন্য। আর এত কিছুর পরও তুমি আমার বাউন্ডারিজ ভেঙে কি করে চলে গেলে আমায় না বলে আমার থেকে? তুমি এর কনসিকুয়েন্স সম্পর্কে কোনো ধারণাই রাখো না। I will make you to come back to me in no time. But this time will be something very unpredictable, যা তুমি কখনোই আশা করতে চাইবে না দ্বিতীয়বার আমার থেকে। আর না তো দূরে যাবার শক্তি থাকবে তোমার আমার থেকে। মুহূর্তেই রৌদ্র তার জল শক্ত করে ধীর কণ্ঠে বলে, দিন শেষে রৌদ্রকে সমুদ্রের কাছে যেমন ডুবতে হবে, একইভাবে সমুদ্রকেও রৌদ্রকে নির্দ্বিধায় গ্রহণ করতেই হবে। তাতে রৌদ্রের যত তেজি থাকুক না কেন, সমুদ্র রৌদ্রকে গ্রহণ করতে বাধ্য, নয়তো প্রকৃতি তার নিজস্বতা আর নিয়মানুবর্তিতা হারাবে। দ্য স্টোরি ইজ ফান আনটিল উই রিয়েলাইজ হু ইজ দ্য মেন ভিলেন। ধূম্রজাল ভিড়িয়ে উদিত হচ্ছে হিমাংশু, আর রৌদ্র তার দিকে তাকিয়ে। মার্শম্যালো আজ ঘুমিয়েছে রৌদ্রের সেই ঘরের দ্বিমুখী সোফাটিতে। প্রিন্স এসে সপ্তর্পণে দাঁড়িয়ে রৌদ্রের পিঠ পেছনে। সরি রৌদ্র, এত কিছু করেও ওকে আটকে রাখতে পারলাম না। চলে গেল মারিসা। তুই ওকে একটু বেশি টেকেন ফর গ্রেনেড হিসেবে নিয়ে নিয়েছিস। ওর তোর ভালোবাসাও দরকার ছিল। ওর ফিলিংস নিয়ে আমরা কেউই ভাবিনি। যখন ইচ্ছে হতো কথা বলছিস, আর ইচ্ছে না হলে ইগনোর করতে। আমরা তো শুধু ভেবেই বসছিলাম কোথায় আর যাবে। আমরা ওর অনুভূতিটাকে একটু বেশি উপেক্ষা করে ফেলেছি। অনুতপ্ত স্বরে প্রিন্স কথাটি বলতেই রৌদ্র সেই হিমাংশুর দিকে দৃষ্টি নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলে, কোথায় যাবে ও? কত দূর যাবে? আমি মারিসাকে ঠিক খুঁজে বের করে ফেলবো। প্রতিবারের মতোই আমি ওকে আমার কাছে নিয়ে আসবো। এবারও তাই হবে, কোনো ব্যাপার না। এখন পর্যন্ত প্রতিবার ও নিজে থেকে আমার কাছে ফিরেছে, যদিও তার ব্যবস্থা আমিই করেছি, কিন্তু এবার আমি নিজে ওকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসবো গিয়ে। আই উইল বি ইন ইয়োর প্লেস ইন নো টাইম শরি। দেন এতটুকু বলে রৌদ্র থেমে যায়। তার কথাতে কেবল ক্রোধ ছাড়া ছিল না বিন্দুমাত্র অনুশোচনার লেশ মাত্র। প্রভাতের কুয়াশা কাটতে না কাটতে নিনিতা আবারও এসে হাজির
আর ওর পেছনে ধাওয়া করে সীমান্ত। রুদ্র কেবলই বের হতে লাগলে নিনিতা বলে, যাক, তুমি যাওনি এখনো, আমি তোমার সাথে যেতে চাই, না করো না প্লিজ। রুদ্র একবার সীমান্তের দিকে তাকিয়ে কিছু না বলে বেরিয়ে যায়, যা নিনিতার কাছে হ্যাঁ সূচক জানান দেয়। বেশ ক্ষিপ্ত গতিতে প্রবাহমান উত্তাল ঢেউ নেই ছুটে চলেছে রুদ্রের ওডি গাড়িটি। ওর গাড়ির সাথে পাল্লা দিয়ে ওঠে না সীমান্তের গাড়ি, ফলে মুহূর্তেই রুদ্রের গাড়ি ওদেরটা ছাড়িয়ে চলে যায়। আর সীমান্ত ওর এমন হিংসাত্মক রূপ দেখে মাথা নেড়ে বলে, এ আজ নির্ঘাত মরবে, এভাবে কেউ ড্রাইভ করে? দুপুরের পর রুদ্র সেখানে পৌঁছালেও ওদের পৌঁছাতে আরও কিছুক্ষণ সময় বেশি লাগে। তবে এখন ওদের বাড়িতে কেউ ছিল না। অগত্যা না পেরে ওদের তিনজনকে সেখানে অপেক্ষা করতে হয় মারিসার জন্য। প্রায় সন্ধ্যার পর মারিসা ফিরে আসে ওর মায়ের সাথে হসপিটাল থেকে। চারিপাশ শীতের তিমির আর কুয়াশায় ঢেকে গেছে ইতিমধ্যেই। তবে ওরা বাড়ির পেছন দিকটা ঘুরে দেখায়, তখন মারিসাকে দৃষ্টিগোচর করতে পারেনি। কিন্তু রৌদ্রের তীক্ষ্ণ দৃষ্টির গোচর হয় না মারিসা। চারিপাশে যেভাবে ভ্রুক্ষেপ না করে শান্ত মারিসা ধীর গতিতে বাড়িতে প্রবেশ করে। সন্ধ্যা 8টা বেজে পারো। পাহাড়ে বেশ জম্পেশ ঠান্ডা, একই সাথে নিশীথের জমকালো তিতির। ওরা তিনজন গাড়ির কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে মারিসার ঘরের জানালার দিকে। রৌদ্র এক বাজ পাখি নেয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। আর এক দুবারের জন্য মারিসাকে সেখান থেকে বিচলন করতে দেখে কিছুটা আদেশের ভঙ্গিমায় নিনিতাকে বলে, কল হার। তুই ওকে কোনো অর্ডার করতে পারিস না, রাস্কেল একটা। অল রাইট, থামো, কল করছি আমি। কিছুটা হতাশ কণ্ঠ শোনা যায় নিনিতার। সে ফোন করতে বেশ কয়েকবার বেজে যাওয়ার পর মারিসা সেটা ওঠালে সে বলে, কেমন আছিস? ভালো, তুই? এই তো। আচ্ছা মারিসা, তোদের বাড়িটা কি দেখতে ডাকবাংলোর মতো? হ্যাঁ। যেমনটা মুভিতে দেখা যায়, বেশ কমফি। অনেকটা তেমনই। কেন? বাড়ির উত্তর দিক দিয়ে একটা বেশ বড় চা বাগান আছে। তুই কোথায় বলতো? মারিসা বেশ আশ্চর্যজনিত হয়ে বলে। দ্রুত এসে তার জানালার সামনে দাঁড়াতেই সে অবাকের চূড়ান্ত সীমানা পার করে যখন সে দেখতে পায় যার আদেশ নির্দেশ বিধি নিষেধের বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে এখানে এসেছিল। চিক ব্ল্যাক রঙের অডি গাড়িটির গা ঘেঁষে ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত সেই পকেটে হাত ঠেকে দাঁড়িয়ে তার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। ওকে দেখতেই মারিসা শুষ্ক ঢোক গেলে কম্পিত কণ্ঠে বলে, তো তোরা এইখানে? রৌদ্রে সেই তীক্ষ্ণ কপালের ভাঁজ নিমিষেই শীতল মারিসাকে দৃষ্টিগোচর করতে পারে। তবে তার সেই চোখের স্থির ভয়ানক চাহনি ওর দিকে নিবদ্ধ করি তার গম্ভীর গলায় সে নিনিতাকে বলে, বেরিয়ে আসতে বলো ওকে। মারিসা জানালার সামনে ভয়ভীত হয়ে দাঁড়িয়ে থাকলে এবার রৌদ্রের কণ্ঠে নিতাও কিঞ্চিত ভরকে গিয়ে বলে, রৌদ্র তোকে বেরিয়ে আসতে বলছে। কথাটি শুনেই মারিসা যেন ফিলে চমকে ওঠে। সে কম্পিত হাতে ফোনটি কান থেকে সরিয়ে আড়াল হয় জানালা থেকে। রৌদ্রের গতকাল রাত থেকে আজকে এখন পর্যন্ত বেশ কিছু ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে মারিসা বাইরে এসে দাঁড়ায় ধীর পায়ে। দুটি সালোয়ার আর শর্ট টপসের উপর কোনো মতে ছোট্ট শালটা জড়িয়ে এলোকেশে মারিসা এসে দাঁড়ায় রৌদ্রের থেকে বেশ কিছুটা দূরে। রৌদ্র জল শক্ত করে তাকিয়ে থাকে ওর দিকে। মারিসা মাথা তুলে রৌদ্রের দিকে তাকাতেই পবনের বেগে রৌদ্র এগিয়ে আসে আর এক বিহ্বল পরিস্থিতির শিকার হয় ওরা তিনজন। দিক বেদিক না ভেবে রৌদ্র এগিয়ে গিয়ে সজোরে এক হাতে মারিসার কোমর পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে ওকে নিজের একান্ত কাছে নিয়ে এসে আরেক হাত ওর ঘাড়ে রেখে ওর অধর ছুঁয়ে দিয়েছে মারিসাতে। রৌদ্রের বেশ জল দখলদারিত্ব চলতে থাকে মারিসার সমগ্র অধর জুড়ে। প্রচণ্ড জলভাবে কামড়ের পৃষ্ঠদেশ আঁকড়ে ধরাতে ব্যথর ক্লাসে মারিসার কিছুটা কপাল কুঁচকে আসে। দু হাতে রৌদ্রের উদরের কাছের জ্যাকেটের দুপাশ সজোরে মুচড়ে ধরে। উন্মাত্ত রৌদ্রের এহেন আক্রমণাত্মক রূপে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে নিনিতা আর সীমান্ত। ব্যাপারটা এতটা অপ্রত্যাশিত যে বোধগম্য হতো ওদের কম করে হলেও বেশ কয়েক সেকেন্ড সময় লেগেছে। সীমান্ত আশ্চর্য হয়ে আড়াআড়িভাবে বুকে গুজে রাখা হাত আনমনে নামিয়ে দ্রুত অন্যদিকে চোখ সরিয়ে নেয়। তবে নিনিতা তার অক্ষিযুগল কটর থেকে বের করার মতো বড় করে ওদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে হাত দিয়ে সীমান্তকে ইশারা করে নাটকীয় ভঙ্গিতে বলে, ও নো সীমান্ত, রৌদ্র ইজ সো ডেসপারেট।
ওকে এই কথা বলতে শুনে সীমান্তের ধ্যান হয় যে নিশিতা ওদের দিকে তাকিয়ে। ও দ্রুত কাছে এসে রোদের বিপরীতে উল্টো ঘুরে ওর চোখের সামনে আড়াল হয়ে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে ওর চোখ আড়াল করে বলে, শাট আপ। নিনিতা সীমান্তের ওর চোখ ধরে রাখা অবস্থাতেই কিছুটা চেঁচিয়ে হাস্যরসাত্মক করে বলে, রৌদ্র ছেড়ে দাও মারিসাকে, ওর তো শ্বাস নিতে কষ্ট হবে। ওর এহেন কথাই সীমান্ত ওর চোখ থেকে হাত সরিয়ে নিজের বলিষ্ঠ হাতে ওর মুখ চেপে ধরতেই নিনিতা সেভাবেই কথা বলতে থাকলে সীমান্ত উপায় না দেখে ধীর কণ্ঠে বলে, শাট আপ। আর একটা কথা বললে আই উইল কিস ইউ। এতটুকু বলতে নিনিতার মুখের হাসি উপে যায় আর সে চুপ করে যায়। বেশ যত্ন করে বিবাহপরী বেগম ওদেরকে খেতে দেন। অল্প সময়েই মারিসা আর নিনিতার হাতে হাতে করা সাহায্যে উনি বেশ সুস্বাদু কয়েক প্রকার ব্যঞ্জন তৈরি করতে সক্ষম হন। তবে খাবার টেবিলে এত খাবার থাকা সত্ত্বেও রুদ্র নির্লিপ্ত মুখ করে বসে থাকে, যেটা সবার চোখে ধরা দেয়। মারিসা ভয়ে ভয়ে খাবার কিছুটা এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে, খেয়ে নাও। এতটুকু বলতেই রুদ্র মুহূর্তেই নির্লিপ্ততা ভেঙে এবার খাবার খেতে শুরু করে। এর মধ্যে মারিসা গিয়ে নিনিতার পাশে বসে বলে, সরি, আমার জন্য বিয়ের পরপরই এত ধকল সামলাতে হলো। তা তো একটু সামলাতে হয়েইছে, সেটা ব্যাপার না। বলতে গেলে বিয়েটাই তো তোর জন্য হলো। হাসি মুখে নিনিতা বলে। আর রুদ্র সীমান্ত এক টেবিলে একসাথে খেতে থাকে, কোনো দিকে বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ না করে। নিনিতা বলে, কি হয়েছে বর্ষাপের? অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে এবারের বৃষ্টিতে পাহাড়ের অবস্থা বেশ খারাপ হয়ে রাস্তায়ও খারাপ হয়ে গিয়েছে। তো রাস্তা পার হবার সময় উল্টো দিক থেকে গাড়ি আসছিল, আর সেখানে রাস্তাও কিছুটা খারাপ থাকায় এলোমেলো হয়ে গাড়িটা চলছিল। ব্রেক করতে না করতেই ধাক্কা লাগে। ওনারাই হসপিটালে নিয়ে গিয়েছিল। খবরটা পেতেই আমি নিজেকে সামলাতে পারিনি, ছুটে চলে এসেছি আমি। ওহ, এখন তো ঠিক আছে তাই না? মাইনর ইনজুরি হয়েছে, কালই ডিসচার্জ করবে। আমরা সবাই কাল হসপিটালে ছিলাম। ওখান থেকে এসে সরাসরি হসপিটালে গিয়েছিলাম। আর যখন তুই ফোন করেছিলি তার একটু আগে বাড়িতে এসেছি। বাবা এখন কোয়ার্টারে, সেখান থেকে হসপিটাল কাছে। মা একা থাকবে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তাই বাড়িতে আর আসেনি সে। ওহ, কোনো ব্যাপার না, এখন তো আমরা আছি, তোর একা থাকতে হবে না। কিন্তু তুই চলে এসেছিস সেভাবে, অ্যাটলিস্ট জানাবি তো। সবই তো বলেছি, কিভাবে কি হয়েছে। টেনশন হয় না বল? আমাকে নিয়ে কারো টেনশন হয় না। এতটুকু বলতে প্রতিক্রিয়াহীনভাবে রুদ্র কথা চলাকালীন খাবার ছেড়ে উঠে চলে যায়। মারিসা বিচলিত হয়ে তাকিয়ে থাকে সেদিকে। সীমান্ত সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না। নিনিতা ওকে হালকা করতে বলে, তোদের বাড়িটা না বেশ সুন্দর, জাস্ট লাইক হরর মুভির বাংলো বাড়ির মতো। আসলে অনেক সুন্দর। ধন্যবাদ। আপনাকে আর কিছু দিই? নো থ্যাঙ্কস। এতটুকু বলে সীমান্ত উঠে চলে যায়। নিনিতা বলে, কি সুন্দর চারিদিকে কাজ, আর বাড়িটা এত কমফি। কাল তোকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো, দেখিস, ভালো লাগবে। তাহলে তো ভালোই হবে, কিন্তু ওরা তো কালই চলে যেতে চাইছে। রৌদ্র তো পারে না এখনই তোকে উঠিয়ে নিয়ে চলে যায়। তুই যাবি না আমাদের সাথে? ওর প্রশ্নের জবাবে কোনো কিছুই না বলে এক উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে মারিসা। নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নিজেই ঢোকার আগে মারিসা কম করে কয়েকবার শুষ্ক ঢুকিয়ে বেশ সাহস নিয়ে মারিসা এগিয়ে যায় তার ছোট্ট কমফি ঘরের দিকে, যেটা আপাতত বোধগম্য হচ্ছে সিংহের আস্তানা। এমনটা বললেও খুব একটা ভুল হবে না তার কাছে। ধীর পায়ে ঘরে ঢুকতেই মারিসা দেখে সেখানে কেউ নেই। চারপাশটা শব্দর্পণে পর্যবেক্ষণ করে মারিসা বুঝতে পারে রৌদ্র শাওয়ার নিচ্ছে। এত রাতে এই ঠান্ডায়? যদিও গিজার আছে, কিন্তু ঠান্ডা তো অনেক। এসব ভেবে মারিসা তার মাঝারি আকৃতির কাঠের মধ্যে ফ্রোমের ফ্রেম করা বিছানায় বসে। মারিসা বসে ভাবতে থাকে ঠিক কি বলবে সে। কোনোভাবেই কথা বলার সাহস করে উঠতে পারছে না সে। ও যে একদিনেরও কম সময়ের ব্যবধানেই এভাবে এখানে ওকে খুঁজতে চলে আসবে, এটা মারিসার মাথায় কোনোভাবেই আসেনি। আর এখনও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে সব কিছুকে ছাপিয়ে যেটা উঠছে সেটা হচ্ছে অপ্রীতিকর ভয়। রাগান্বিত হলেই মনে হয় যেন রৌদ্র তার নিজের মধ্যে নেই। চিরচেনা শান্ত নির্লিপ্ত রৌদ্রের সাথে সেই রৌদ্রকে মেলাতে বেশ কষ্ট পোহাতে হয়, যার প্রমাণ গত কয়েক মাসে মারিসা বারংবার পেয়েছে। তাই আতঙ্ক আরও বাড়ছে এই ভেবে।
কারণ রুদ্র কোনো কিছু তোয়াক্কা না করেই নিনিতা আর সীমান্তের সামনেই। এরপর খাবার টেবিলে ঠিক করে খাবারও খায়নি। উফ, ওকে দেখলেই সারা শরীর হিম হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় ওর ভাবনার ছেদ ঘটে ওয়াশরুমে দরজা খোলার শব্দে। হতচকিত মার্শা রৌদ্র বের হওয়ার আগেই তড়িঘড়ি করে কোনো মতেও ঘুমানোর ভান করে শুয়ে চোখ টিপে বন্ধ করে রাখে। ক্ষণিকে ঘুমানোর ভান করে শুয়ে থাকা মার্শা নিজের খুব কাছে কারোর উপস্থিতি টের পায়। অফ হোয়াইট রঙের টি শার্ট পরিহিত রৌদ্র চুল মুছতে মুছতে পেরিয়ে এসে দাঁড়ায় মার্শার সামনে। আলতো করে ওর দিকে ঝুঁকে ওর গালের উপরে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে ওর মসৃণ গালে নিজের শীতল হাত ছোঁয়ায়। রুদ্রের শীতল হাতের স্পর্শে মার্শা চোখ বন্ধ করে থাকলেও তার সমগ্র তনুতে শিহরণ দিয়ে যায়। আর একই সাথে চোখের মণিগুলো যে নড়ছিল চোখের বন্ধ পাতার উপর থেকে, সেটা বেশ ভালোভাবে রুদ্রের দৃষ্টিগোচর হয়। ওর অভিনয় বুঝতে রৌদ্রের মুহূর্ত বিলম্ব হয় না। তবু প্রতিক্রিয়াহীন মুখে সে কিছু না বলে দুহাতে ওকে ঠিক করে বালিশে শুয়ে দেয়। ভান করে শুয়ে থাকায় সব কিছুই মার্শার বোধগম্য হচ্ছিল। রুদ্র ওর গায়ের উপর বিভিক্সটা জড়িয়ে দেয়, এরপর নিজেও অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে মার্শার দিকে মুখ করে, আর মার্শা রুদ্রের বিপরীতে মুখ করে। বেশ কিছু সময় ধরে নিনিতাকে বৃহৎ কাঠের ফ্রেমে তৈরি ঝাপসা হয়ে আসে কাছের জানালার বাইরে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সীমান্ত পৃষ্ঠদেশ পেছন থেকে ওকে আলিঙ্গন করে নেয়। কিঞ্চিত চমকালেও নিনিতা নিজের অবস্থান থেকে সীমান্তকে অনুভব করতে থাকে। সীমান্ত ঝুঁকে নিনিতার কাঁধে তার চিবুক ঠেকিয়ে বলে, কি ভাবছো এত? কিভাবে কি হয়ে গেল বলুন? তুমি আমার হয়েছ, ব্যাস এতটুকুই যথেষ্ট আমার জন্য। অনেক ভেবেছ, আর ভেবো না। এবার থেকে সব আমি ভাববো, ভরসা রাখো। পারবে না? শেষ করে সীমান্ত নিনিতার মসৃণ গালে নিজের বলিষ্ঠ দুহাত দুপাশে রেখে গালের উপর পড়ে থাকা চুলগুলো আঙ্গুল দিয়ে আলতো করে সরায়। আর মুহূর্ত দেরি না করেই সেখানে নিজের অধর ছুঁয়ে দেয়। নিনিতার হালকা গোলাপি অধরের দিকে তাকিয়ে মুহূর্ত বিবেচনা না করেই সেদিকে এগিয়ে যেতে নিনিতা দূরে সরে এসে ইতস্তত হয়ে বলে, এরকম করলে ভরসা কি করে রাখবো? আচ্ছা, তাই নাকি? আমি ঘুমাবো, আপনি কোথায় ঘুমাবেন? যেখানে তুমি ঘুমাবে। কিন্তু কি? ইউ আর লিগালি ম্যারিড, ভুলে গেছো নাকি এরই মধ্যে? না মানে। এতটুকু বলে নিনিতা তড়িঘড়ি করে বিছানাতে মাঝখানে পাশ বালিশ রেখে বলে, এটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার, ক্রস করবেন না। আর যদি না করি? কিছুটা এগিয়ে এসে সীমান্ত ধীর কণ্ঠে বলে। ওর কথাতে নিনিতার সমগ্র তনুতে যেন ফড়িং বিচরণ করতে থাকে। সীমান্ত ওর নিতান্ত কাছে এসে ফিসফিসিয়ে বলে, নয়েজি? সাউন্ড অফ ইউর হার্টবিট। হোয়াই ইটস বিটিং সো ফাস্ট? আমি তো কিছু বললাম না। থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমি ঘুমোতে যাচ্ছি। এতটুকু বলে নিনিতা তড়িঘড়ি করে গিয়ে ওর অপর পাশে শুয়ে পড়ে। আর ওর অবস্থা দেখে সীমান্ত আলতো হাসে। মধ্যরাত 2:33। কিছুটা নড়তেই বক্ষের উপর বেশ ভার হয়ে থাকা কিছুর ভারে মার্শার ঘুম ভাঙে। কাত হয়ে শুয়ে থাকায় কিঞ্চিত নিঃশ্বাসও নিতে কষ্ট হচ্ছিল। ঘুমো চোখে বিছানার পাশের মিনি টেবিল থেকে হাঁটতে মার্শা ফোনে দেখে 2:30 বেজে কিছু বেশি। হাই তুলে ঘুম চোখে নিজের বক্ষের উপর থাকা ভারী জিনিসটার উপর হাত পড়তেই তার চক্ষু চড়ক গাছ। মার্শা দ্রুত সেদিকে তাকাতেই বুঝতে পারে অন্য কারোর হাত তার বিপদসীমার উপর। কান দিয়ে রীতিমতো ধোয়া বের হতে থাকে যখন নিজের পৃষ্ঠদেশ পেছনে কারোর মাথা ঠেকিয়ে রাখার অনুভূতি পায় সে। মার্শা একটু একটু করে ঘাড় ঘুরিয়ে দেখে রৌদ্র ওর পিঠের সাথে নিজের মুখ একাগ্র চিত্রে মিশে গভীর ঘুমে আচ্ছন্ন, এবং মার্শা তার ঘাড়ের নিচে রৌদ্রের হাত টের পায়। মার্শা ঢোক গিলে ওর দানব আকৃতি হাতটা শব্দপণে তার বিপদসীমার উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে সে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আর একটানে তার পক্ষের সাথে মার্শার পৃষ্ঠদেশ মিশিয়ে নেয়। মার্শা তার অক্ষিযুগল বন্ধ করার সঙ্গেই ঠোঁটে ঠোঁটে নিষ্পতিত করে। বেশ পানি তৃষ্ণা পাওয়াতে মার্শা উঠে বসে। কিছুক্ষণ রোদ্রের দিকে তাকিয়ে থাকে যে কিনা ঘুমে অবচেতন। শব্দপণে উঠে বেড টি টেবিল থেকে জর্জাসের ওয়াটার ফ্লাস্কটা হাতে নিতেই দেখে তা বরাবরের মতোই ফাঁকা। ও বোতলটা নিয়ে ঘুমু ঘুমু চোখে কিচেনের দিকে যায়। ওর নেকটোফেবিয়া মাথায় রেখে বাড়ির ছোট ছোট ডিম লাইটগুলো জ্বালানো ছিল,
তাই আর আলো না জ্বেলে জগ থেকে পানি ঢেলে সে পান করে। হাতের বোতলটা ভরে সেটা নিয়ে ফ্রিজের দরজা খুলে সেটা রেখে আরেকটা ঠান্ডা বোতল বের করে উঠতেই ধরম শব্দে কেউ ওর পিছন থেকে ফ্রিজের দরজাটা আটকে দেয়। একে তো অন্ধকার, তারপর এহেন কাণ্ডে মারিসার অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। মারিসা দূরত্ব ঘুরে তাকাতেই রুদ্রকে দৃষ্টিগোচর করে যে অক্ষি চুকলে একরাশ ক্রোধ নিয়ে এক হাত ওর ঘাড়ের পিছনে ফ্রিজে রেখে ওর সামনে দাঁড়িয়ে আছে। হতচকিত মারিসা কিছু বলার আগেই রুদ্র মারিসার অত্যন্ত কাছে এসে কর্কশ স্বরে বলে, তুমি আবারও আমাকে না বলে চলে এসেছো? না না মানে ভরকে গিয়ে কম্পিত কণ্ঠে কিছু বলার আগেই মারিসা নিজের অধরের দখল হারায়। রুদ্র মারিসার চোল শক্ত এক হাতে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মারিসাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। এহেন কাণ্ডে থরথর করে কাঁপতে থাকে মারিসার হাতে থাকা ভারী চাচের বোতলটা মেঝেতে ঝপাং শব্দে রুদ্রের পায়ের উপর পড়ে। দত্তহীন রুদ্র নিজের অবস্থান থেকে এক চুলো এদিক সেদিক হয় না। রুদ্র একটু একটু করে নিজের সমস্ত শক্তি যেন তার সমুদ্রের মধ্যে ঠেলে দিচ্ছে। মুহূর্ত বিচরণ চলাকালীন রুদ্র মারিসাকে ফ্রিজ থেকে সরিয়ে পেছাতে থাকে, আর মারিসা ওর বক্ষে দুহাত রেখে ওকে ঠেলে সরানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। কিচেনের নিচের সেলফে ঠেকে দাঁড়ায়, আর কিছুক্ষণের জন্য রুদ্রকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিলে মারিসা মাথা নিচু করে অস্বাভাবিক জোরে শ্বাস নিতে থাকে। আর একই সাথে রুদ্র আবারও ওর চল দৃঢ়ভাবে স্পর্শ করে উঁচিয়ে ওকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। মারিসার দৃষ্টিকারে রুদ্রের ধূসর মণিগুলো কেমন যেন জলজল করছে, চোখের সাদা অংশে রক্তিম শিরা ভেসে উঠছে। তোমার সাহস কি করে হলো আমার পাশ থেকে উঠে আসার? হাউ ডেয়ার ইউ টু ডু দ্যাট? আমি তো শুধু একটু পানি খেতে এসেছিলাম, তুমি তো ঘুমোচ্ছিলে। তুমি আমার পাশ থেকে উঠে আসবে আর আমি সেটা বুঝতেও পারবো না? কি ভেবেছো তুমি আবারও এখান থেকে চলে যাবে আমার কাছ থেকে? আমি তো কথা চলাকালীনই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্রর কোমর পৃষ্ঠে এক হাত বাহু ধরে আলিঙ্গন করে উঁচিয়ে তুলে কিচেনের সেলফের উপর বসায়। মুহূর্ত বিলম্ব না করে রুদ্র সজোরে নিজের অধর মারিসার অধর দখলদারিত্ব করতে শুরু করে উন্মাত্ত হয়ে। মারিসা এবার দুহাত ওর পক্ষে রেখে ওকে সরানোর এক ব্যর্থ চেষ্টা করতে থাকলে রুদ্র নিজের এক হাতে ওর দুহাতের কবজি আটকে ফেলে। মারিসা অধর থেকে সরে রুদ্র ওর গিবাদেশে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে। মারিসার আটকে রাখা হাত ছেড়ে দুহাতে মারিসা টপসের অভ্যন্তরে অনাবিত অনুগ্রহ কোমরের দুপাশ জলভাবে আলিঙ্গন করে নেয়। প্রমাদে মগ্ন হতে থাকা রুদ্রের প্রতিটা স্পর্শ ছিল এবার ক্লেশদায়ক, যা মারিসা পূর্ব সহ্য করে এসেছে। তবে এবারে রুদ্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ওর প্রতিটি স্পর্শ এবার মারিসাকে অনুভব করতে বাধ্য করে। এক আবেশ আচ্ছন্ন আক্রমণাত্মক রুদ্র, যার এহেন উগ্রতা আজ থেকে তার কিঞ্চিত নিস্তার এক প্রকার অসম্ভব। মুহূর্তে মুহূর্তে এক বিষাদময় ক্লেশ অনুভব করে মারিসা নিঃশব্দে এক হাতে সজোরে তার নিজের ঠোঁট চেপে ধরে, যেন তার মুখ থেকে কোনো আওয়াজ এই মুহূর্তে এখানে বের হয়ে না আসে। সে তার কপাল কুঁচকে চোখ বন্ধ করে ফেলে। রুদ্রের এহেন প্রমাদরতার সাথে মারিসা পেরে উঠতে না পেরে রুদ্রের টি শার্ট এক হাতে কাঁধের কাছে শক্ত করে মুচড়ে ধরে। তবে প্রগাঢ়তায় মত্ত রুদ্র কোনো কিছু তোয়াক্কা না করে মারিসার টপস কাঁধ থেকে বা অবধি কিছুটা নামিয়ে ওর অনাবৃত স্কন্ধ থেকে বাহু অবধি এবার নিজের আধিপত্য বিস্তারে নিমগ্ন হয়। মারিসা আরও জোরালোভাবে আঁকড়ে ধরে রুদ্রের টি শার্ট। একই সাথে উত্তাল সমুদ্রে ন্যায় আন্দোলিত হচ্ছিল রুদ্রের সমুদ্রের শ্বাস প্রশ্বাস। রুদ্র মারিসার অপর পাশের গিবাদেশে নিজের প্রমাদতার কৃতিত্ব প্রতিষ্ঠা করতেই এবার রুদ্রের প্রগাঢ়তার ধাক্কা ঢাল সামলাতে না পেরে মারিসা হেলে পড়ে পিছন দিকে। তৎক্ষণাৎ মারিসার এক হাত হেলে গিয়ে পেছনের সিঙ্কের পাশে রাখা স্টিলের কাটলেটের সেটের উপর পড়তেই সব ঝনঝনিয়ে সিঙ্কের ভেতরে পড়ে যায়। আশঙ্কিক শব্দে মারিসার হৃদযন্ত্র কেঁপে ওঠে। সে হুঁশে ফেল রুদ্র যেন তার মারিসাতেই ডুবে গেছে। এবার মারিসা আবারও প্রচণ্ড ছটফট করে ওঠে আর অস্পষ্ট কণ্ঠে স্তম্ভিত এবং ভয়ার্ত হয়ে বলে, রুদ্র এখানে না, কেউ চলে আসবে। কিন্তু দূরত্বহীন রুদ্র তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই ততক্ষণে আবারও মারিসার অধৈর্যকল নিজের দখল করে নেয়।
আর এক হাতে মারিশার পরিহিত টপসের সামনে দিকে ফুল করে বেঁধে রাখা ফিতাটি কিঞ্চিত উগ্রভাবে একটানে টেনে তা উন্মুক্ত করে। এর মধ্যে বেশ ঝনঝনিয়ে শব্দ হয়ে নিনিতার ঘুম ভেঙে যায়। আর উঠে বসতে তার চোখ পড়ে সীমান্ত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বর্ডার দিয়ে রাখা বালিশে মুখ গুজে নিনিতার দ্রুতিমান উদরে তার বলিষ্ঠ দীর্ঘকায় হাত রেখে ঘুমাচ্ছে। তবে শব্দটা প্রচণ্ড হয় কিছু হয়েছে কিনা ভেবে নিনিতা সীমান্তের হাতটা শব্দপণে সরিয়ে উঠে যায় দেখার জন্য। বসার ঘরের ক্ষীণ আলোতেই কিছুটা দূর থেকে সে বলে, কে ঘরে কি কেউ আছে? বলে বসার ঘরে চলে আসে সে। আর সেখানে কাউকে না পেয়ে কিঞ্চিত বিচলিত হয়ে সে রান্নাঘরের দিকে পা বাড়ায়। এদিকে নিনিতার গলার আওয়াজে মারিশার অন্তরাত্মা যেন তার তনু ত্যাগ করেছে। কিন্তু রৌদ্রকে না বলার সাহসও মারিশা হারিয়েছে। ওকে না বলা মানে এই মুহূর্তে সবচেয়ে মূর্খতার পরিচয় দেওয়া। টপসের অভ্যন্তরে মারিশার সমগ্র অনাবিত তনু জুড়ে রৌদ্রের বলিষ্ঠ হাতের সংবেদনশীল সঞ্চালন চলাকালীন প্রচণ্ড উৎকণ্ঠিত হয়ে নিরুপায় মারিশা এক প্রকার করুণা কণ্ঠে অনক মুখ করেই বলতে থাকে, এখানে না রৌদ্র, একটু শোনো প্লিজ, কেউ আসছে, একটু ওয়েট করো প্লিজ। মারিশার কারুণ্য বিনীত নিবেদন কণ্ঠের সমগ্র মুহূর্তে উন্মত্ততা জারি রাখা অধৈর্য রুদ্র এবার তার প্রগাঢ়তা ভর্তি আঁকিতে তীক্ষ্ণ দৃষ্টিতে মারিশার দিকে তাকিয়ে পাশাপাশি না সুযোগ মাথা নেড়ে চল শক্ত করে গম্ভীর গলায় বলে, Can't wait anymore. You deserve this punishment. ততক্ষণে নিনিতার রান্নাঘরের সামনে এসে হাজির। নিনিতা স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকে কাউন্টারের সেলফের দিকে। এরপর ধীরপায়ে সিনকের দিকে এগিয়ে আসে আর দেখে সমগ্র কাকলেটের সামগ্রী সিনকের ভিতর পড়ে আছে। আশেপাশে কেউ নেই। ও সবকিছু গুছিয়ে ওঠাতে নিলে সীমান্ত পিছনে এসে দাঁড়ায় আর বলে, তুমি উঠে এসেছো কেন? আচমকা প্রশ্নে নিনিতা কেঁপে ওঠে আর ঘুরে তাকায়। সীমান্তকে দেখে অস্থির নিঃশ্বাস নিয়ে বলে, আমি কিছু পড়া শব্দ পেয়েছি। এত রাতে কিসের শব্দ? আমি শুনেছি, দেখুন এগুলো পড়েছিল। তুমি চলো তো, আমি ঘুমাবো। কিন্তু এগুলো যে পড়েছিল। ভূতে ফেলেছে। পাহাড়ে ভূত আছে জানো না? নিনিতা ভয় পেয়ে দ্রুত সীমান্তর কাছে চলে আসে আর সীমান্ত আপন মনে বাঁকা হেসে বলে, চলো তাহলে যাই। এবার বর্ডার ক্রস করে সারা রাত আমার জড়িয়ে ধরে ঘুমাবে, ঠিক আছে? না হলে কিন্তু ভূতে ধরবে। অসভ্য, আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? বলে নিনিতা লাজুক বিরক্তি দেখিয়ে সরে যেতে নিলে এবার সীমান্তকে পাজকলে তুলে নিয়ে বলে, তার চেয়েও বেশি। ইউ শুড গ্রোন আপ, লেট মি টিচ ইউ। এতটুকু বলে সীমান্ত ওকে নিয়ে নিজেদের জন্য বদ্ধকিত ঘরের দিকে পা বাড়ায়। আর ঘরে ঢুকতে নিনিতা নামার জন্য ছটফট করতে থাকলে সীমান্তকে দরজার কাছে এসে নামিয়ে দেয়। আর নিনিতা তীব্র গতিতে নিঃশ্বাস নিতে নিতে বলে, কি করছেন আপনি? ইউ উইল সি। গম্ভীর গলায় এতটুকু বলে সীমান্ত মুহূর্ত বিলম্ব না করে ওর কোমরের পৃষ্ঠদেশ এক হাতে আলিঙ্গন করে আরেক হাত গালে রেখে নিজের অধর ছুঁয়ে দেয় নিনিতার অধরে। নিনিতা চক্ষু চড়ক কাজ করে তাকিয়ে থাকে আর ক্ষণিকে সীমান্তের মৃদু সঞ্চালন অনুভব করে চোখ জড়ালোভাবে বন্ধ করে। দুহাতে সীমান্তের শার্ট মুচড়ে ধরে সীমান্ত আলতো থেকে জোরালোভাবে বিচরণ করতে থাকে তার জেলাস কুইনের সমগ্র অধর জুড়ে। মুহূর্ত না ভেঙে সীমান্ত মৃদু ধাক্কা দিয়ে দরজাটি লাগিয়ে দেয় আর নিনিতাকে নিয়ে পেছাতে থাকে বিছানার দিকে। নিনিতার পৃষ্ঠদেশ থেকে হাত সরিয়ে নিজের শার্টের বোতাম খুলতে থাকে আর বিছানাতে ঠেকে যেতেই নিনিতা হেলে পড়ে বিছানাতে। একসাথে সীমান্ত ঝুঁকে পড়ে ওর দিকে। মুহূর্ত ভাঙতে নিনিতা জোরে নিঃশ্বাস নিতে নিতে দুহাত পেছনে ভর দিয়ে আদর্শ অবস্থায় সীমান্তের প্রগাঢ় দৃষ্টির দিকে তাকিয়ে বলে, আপনি বলেছেন হ্যাভ ট্রাস্ট অন মি সিনিয়র। সীমান্ত ওর হাতের দুপাশে নিজের হাতটিকে ঝুঁকে ওর কানের কাছে অধর স্পর্শ করে ফিসফিসিয়ে বলে, টুডে ট্রাস্ট ইজ গনা ডান্স জেলাস কুইন। ছোট করে বাঁকা হেসে এতটুকু বলতেই নিনিতাও আলতো হাসে আর সীমান্ত তার জেলাস কুইনের গ্রীবাদেশে অধরের সংবেদনশীল স্পর্শ দিতেই নিনিতা তার সিনিয়রকে গলা জড়িয়ে দুহাতে আলিঙ্গন করে নেয়। রুদ্র তার কাঁধ থেকে নামিয়ে বিছানায় একরকম মারিশাকে ছুঁড়ে দেয়। সজোরে ছুঁড়ে দেওয়ায় মাথাতে কিঞ্চিত আঘাত পেয়ে মারিশা আদর্শ অবস্থায় উঠতেই দেখতে পায় রুদ্র দাঁড়িয়ে মুহূর্ত দেরি না করেই নিজের পরিহিত টি শার্টটা খুলে সেটা ছুঁড়ে দিয়েছে বিছানায়।
রুদ্রের এহেন চড়া আক্রমণাত্মক রূপে হতবিহ্বল মারিসা তড়িৎ গতিতে বিছানায় পিছিয়ে যেতে থাকলে প্রতিক্রিয়াহীন মুখে রৌদ্র এগিয়ে যায় চোখের পলকেই। রুদ্র ঝুঁকে মারিসার কাঁধে তার বলিষ্ঠ এক হাত রেখে সজোরে পেছন দিকে ঠেলে দিতেই পিছিয়ে যেতে থাকা মারিসা আদর্শ অবস্থা থেকে সম্পূর্ণরূপে বিছানায় এলিয়ে পড়ে। রুদ্র ওর দিকে পুরোপুরি ঝুঁকে পড়তেই আতঙ্কিত মারিসা দুহাত রৌদ্রের উন্মুক্ত বলিষ্ঠ কাঁধে দুপাশে সজোরে ঠেকিয়ে চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে কম্পিত কণ্ঠে বলে, আমার কথাটা শোনো রুদ্র। বারবার হাত দিয়ে ঠেকানোতে ক্রোধান্বিত রুদ্র চল শক্ত করে ক্ষণিকের জন্য দৃষ্টি মারিসার থেকে সরাতেই চোখে পড়ে তার বিছানায় ছুঁড়ে রাখা টি শার্টটা। আর সে মুহূর্ত বিলম্ব না করে দিক বেদিক না ভেবে বিছানা থেকে টি শার্টটা নিয়ে সেটা দিয়েই মারিসার দুহাত নিজের উন্মুক্ত কাঁধের দুপাশ থেকে সরিয়ে নিজের এক হাতে একত্রিত করে পেঁচিয়ে তার বিছানাতে পিন করে, ঠিক যেমনটা সে চড়াও হয়ে এর আগেও ফ্লাই ওভারের ছেলেগুলোকে পেটানোর মুহূর্তে করেছিল। মুহূর্তে কাঁধ থেকে হাত সরিয়ে বিছানাতে পিন করায় আতঙ্কিত মারিসা বিহ্বলের মতো গলা উঁচিয়ে তাকিয়ে নিজের হাতের অবস্থান দেখতে লাগলে। রুদ্র ন্যূনতম দূরত্বটুকু ঘুচিয়ে এনে সজোরে আরেক হাত মারিসার চল আঁকড়ে ধরে বলে, এজন্যই আমি তোমাকে কোনো ফ্রিডম দিতে চাই না, কারণ তুমি সুযোগ পেলে আমার থেকে দূরে চলে যাও। তুমি এমন কেন করছো আমার সাথে? I never touched any girl before you, even after touching you with so much care. এতটুকু বলেই ন্যানো সেকেন্ডের জন্য থেমে রুদ্র আবার বলে, Why don't you fathom my obsession for you, Marisa? রুদ্র মারিসার গালের কাছে মুখ ঠেকে একরকম চিৎকার করে বলে ওঠে। ওর কথার গর্জনে আতঙ্কিত মারিসা বিহ্বলের মতো তাকায় রুদ্রের অক্ষি যুগলের দিকে, যেখানে কেবল ক্রোধ আর প্রমোদনা ব্যতীত ছিল না আর কিছুই। ভয়ত কণ্ঠে এই অবস্থাতেই মারিসা অশ্রু সজল চোখে বলে, তো তোমায় তো ফোন করেছিলাম, তুমিই ধরনি। আমি ভেবেছিলাম তোমাকে পরে ফোন করে বলবো। তুমি আমাকে নিয়ে যতটা না ইনসিকিউর, তার চেয়ে কয়েক গুণ বেশি ইনসিকিউর আমি তোমাকে নিয়ে। তোমার জন্য এত কিছু করার পরেও তুমি আমাকে না বলে কি করে আসলে বলো? তুমিও আমাকে ছেড়ে দিতে চাও, তাই না? বাকি সবার মতো। ক্রোধান্বিত রুদ্রের কথাতে ছিল না করুণার লেশ মাত্র। ওর এসব কথা শুনে মারিসা ঢোক গেলে। মারিসার বলা প্রতিটি কথাই এই মুহূর্তে মারিসার সবচেয়ে বিপাকের কারণ। সেটা এতক্ষণে মারিসা উপলব্ধি করতে পেরে তার ক্লেশ ভর্তি আঁখি যুগলে তাকিয়ে থাকে রুদ্রের দিকে। আর রুদ্র ওই দত্তের ন্যায় তখনও ওর চল আঁকড়ে ধরে বলতে থাকে, Enough patience been taken. No escapation from me today. রুদ্রের এহেন মারমুখ কথাতে মারিসা কি বলবে বুঝতে পারে না। ক্রমেই জোরালোভাবে চল আঁকড়ে ধরাতে একইভাবে হাত সজোরে পেঁচিয়ে ধরে রাখাই ব্যততুর কণ্ঠে এক চাপায় ক্লেশ নিয়ে মারিসা বলে, ছেড়ে দাও রুদ্র, আমি কেন তোমায় ছেড়ে চলে যাব? আমি তো তোমায় ভালোবাসি। ওর এই কথা শুনে রুদ্র এক দীর্ঘশ্বাস ছেড়ে চল শক্ত করে গম্ভীর গলায় বলে, Then be ready. It's gonna be a long night for you. And I won't be respectful with you today. কথা শেষ হতেই রুদ্র তার সমুদ্রের ক্লেশ ভর্তি চোখের চাহনি বিন্দুমাত্র তোয়াক্কা না করেই এক হিংস্র রূপে ঝাঁপিয়ে পড়ে তার শীতল সমুদ্রে। উত্তরের শীতল ঠান্ডা হাওয়াতে ঘরের ভেলভেটের পর্দাগুলো হালকা নড়ছে। কুয়াশায় চারিদিক ঢেকে জানান দিচ্ছে শীতের নিশীথের তিমির ইস্তফা দিতে এখনো অনেক প্রহর বাকি। ঠকঠক শব্দে কাঠের দরজায় বারবার আঘাত করতে রোজের ঘুম ছুটে যায়। মারিসা ছোট্ট আরামদায়ক ঘরের আকাশি রঙের পর্দা ঠেলে কুয়াশার চাদরে মোড়ানো প্রভাতের কিছুটা আলো ঘরে পড়ছে। এলোমেলো হয়ে কপালে পড়ে থাকা চুল রুদ্র ঘুম চোখে কিঞ্চিত মুখ না তুলেই আলোর দিকে তাকিয়ে কপাল কুঁচকে এক ভ্রু উঁচিয়ে আবারও চোখ ছোট করে ফেলে। এরপর ধীরে সে চোখ খুলতেই তার দৃষ্টিগোচর হয় সে বিভিক্সের উপর হতেই কাউকে আঁকড়ে ধরে তার বক্ষে নিজেকে ডুবিয়ে ঘুমাচ্ছিল। রুদ্র মুখ তুলে স্থির দৃষ্টিতে তাকাতে চোখে পড়ে এক নির্মল মুখ, যার সমৃদ্ধীন চুলগুলো এলোমেলো হয়ে আছে বালিশ জুড়ে, আর সেই মুখের বিবর্ণ হয়ে থাকা গালের উপরে তার শুভ্র বাদামি রঙের সমস্ত মুখে ক্লেশের বিষাদ স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে।
সমস্ত তনুর শক্তি যেন লুপ্ত হয়ে সে নিলিপ্ত হয়ে এড়িয়ে আছে বিছানাতে। আর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তার পক্ষে মাথা রেখে রৌদ্র নিজের এক হাত তার সম্পূর্ণ পৃষ্ঠদেশের নিচে এবং আরেক হাত তার হাত স্পর্শ করে রাখা অবস্থায় উন্মুক্ত পলিষ্টে দেহে কালো প্যান্ট পরিহিত অবস্থায় নিজেকে আবিষ্কার করে। রুদ্র তার ডাগর আঁখি চুকলে এক স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। আর তার মনে পড়ে গত নিশীথে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। রুদ্র তার অনাবৃত পৃষ্ঠদেশ থেকে নিজের হাত সপ্তর্পণে বের করে যেন সে জেগে না ওঠে। তার গালের উপর পড়ে থাকা চুলগুলো সপ্তর্পণে সরাতে নিলে আবারও দরজায় ঠকঠক শব্দ শোনা যায়। রুদ্র সেই দিকে কিঞ্চিত ভ্রুক্ষেপ করে আবারও তার দিকে তাকিয়ে নিজের আরেক হাত সরাতেই দৃষ্টি নিবদ্ধ হয় বেশ বিষাদময় এক হাতের দিকে, যেখানে গত রাতে জোরালোভাবে বেঁধে দেওয়া তার হোয়াইট টি শার্টটি এখনো হালকা হয়ে জড়িয়ে আছে তার এক হাতে। নিলিপ্ত স্বরে বিনা প্রতিক্রিয়ায় এতটুকু বলে রুদ্র দ্রুত তার সমুদ্রের হাত থেকে টি শার্টটা খুলে ফেলে আর উন্মাত্ত হয়ে সেই দুহাত তার এক হাতে একত্রিত করে আলতো স্পর্শ ধরে রক্তিম হওয়া কবজিদয়ে নিজের অধরের স্পর্শ দিতে থাকে। মরিয়া হয়ে রুদ্র ওর হাতে নিজের অধর ছোঁয়াতে থাকলেও নিদ্রা আচ্ছন্ন মারিসা নিষ্ক্রিয় হয়েই থাকে। এবার দরজায় জোরে করাঘাত হলে রুদ্র ওর হাতে নিজের অধরের সঞ্চালন থামায় আর সেই টি শার্টটা উঠিয়ে পরিধান করে। তার সমুদ্রের অনাবৃত গ্রীবাদেশে তার উন্মুক্ত বাহু পুরোটা আবৃত করে দেয় ভিবিক্স দিয়ে।